উনি সেখানে কেন গিয়েছেন? কিসের কাজে? কিছু জানেন আপনি? নাফিজা স্বাভাবিকভাবেই বলল। নতুন অপারেশন বুঝলে, নারী পাচার। তারা দেশ থেকে সব মেয়েদেরকে সিলেট নিয়ে আসে, এখান থেকে বর্ডার পার এই কাজে এসেছে বলল। কেন, দীপ নিজেও তো আসবে, তুমি জানো না? পুরোটা শুনিয়ে তরু উত্তেজিত হয়ে বলল। কোন দিন সেটা জানেন? সোমবার বলল। দীপ কবে আসবেন সেটা বলেননি। তরু এতটুকু শুনেই কল কেটে দিল। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সেও যাবে। ওখানে যদি সন্ধ্যা থাকে, দীপ যদি চলে যায়, এই ভয়ে তাড়াতাড়ি রিস্কা ডেকে উঠল সে। রোদে আর গরমে তার শুভ্র মুখ তখন লাল হয়ে গেছে, চুলগুলো কপালে গলায় কাঁধে লেপ্টে রয়েছে। তরু যখন বাড়িতে ঢুকলো তখন দুপুর 1টা বাজে। সারা শরীর ঘেমে নিয়ে একাকার, মুখটা পাংশুটে হয়ে আছে, ক্লান্তি, মন খারাপ, মেজাজ মিলিয়ে একাকার। মেয়ের উদ্বিগ্ন মুখ দেখে মায়া বেগম এগিয়ে এলেন। তরু সোফায় বসলে উনি স্নেহ মিশিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তরু মা? তরু সব ভুলে মায়ের দিকে তাকালো। কঙ্কালের মতো দৃষ্টি তার। মায়ের মুখে আজকে একটু বেশি মায়া মনে হচ্ছে তার কাছে। মায়েরা বুঝি এমনই হয়, এত আদর, স্নেহ, মমতা অন্য কোথাও কি আছে আদৌ? মুখ দেখে মেয়ের ভেতর অনুভব করা আর কজন পারে। একবার না খেয়ে থাকলে দুটো ধমক কে দেবে মা ছাড়া? সেই ছোট্টবেলা পেছন পেছন ঘুরে খাইয়ে দেয়া, থুতনি চেপে চুল আশ্রে দেয়া, পিঠে একটা চর বসিয়ে গোসল করিয়ে দেয়া। নিজের থেকেও বেশি ভালোবাসা সেই সন্তান যদি মায়ের কোল থেকে আলাদা হয়ে যায়, তখন একটা মেয়ের অনুভূতি কেমন হবে? কতটুকু হাহাকার বাসা বাঁধে সেই বুকে, কি পরিমাণ কষ্ট হয়। তোর চোখ টলমল করে উঠল। নিজেকে সন্ধ্যার জায়গায় আর তার মাকে সন্ধ্যার মায়ের জায়গায় ভেবে সে আর সহ্য করতে পারল না। এতক্ষণে শক্ত মেয়েটা মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মায়া বেগম আশ্চর্য হলেন। তড়িঘড়ি মেয়ের মাথায় হাত রেখে বললেন, কি হয়েছে তরু? এই মেয়ে, কাঁদছিস কেন? রাস্তায় কোনো ছেলে কিছু বলেছে? বল মাকে। কি রে মেয়ে? তরু দুপাশে ঘন ঘন মাথা নাড়ল, বোঝালো কিছুই হয়নি। মায়া বেগম পুনরায় উদ্বিগ্ন হয়ে উঠলেন। তাহলে কাঁদছিস কেন? সে চোখ মুছল। মা একজন যার কাছে কাঁদলেও শান্তি। মায়ের কোমর জড়িয়ে রেখেই দুর্বল গলায় বলল, মাথা ব্যথা করছে। বেশি ব্যথা করছে, এর জন্য কাঁদতে হয়? বোকা মেয়ে, ঘরে গিয়ে গোসল কর। আম্মু ভাত নিয়ে আসছি, ওষুধ খেলে চলে যাবে। চুলগুলো দেখছি ময়লা, আমি ধুয়ে দেই। তরু মাথাটা উপরে তুলে মায়ের দিকে তাকালো, নিশ্চল চোখে চেয়ে আওড়ালো, আম্মু, আমি যদি কখনো হারিয়ে যাই, তোমার কষ্ট লাগবে না? এসব কি কথা? চুপ, ঘরে যাও। তরু বাধ্য মেয়ের মতো উঠে গেল। মায়া বেগম সে পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। মেয়েটাকে একসময় বিয়ে দিতে হবে ভাবলেই তার কলিজা শুকিয়ে যায়, চোখ টলমল করে। মেয়েটা অন্য কোথাও গিয়ে কিভাবে থাকবে? উনি কিভাবে থাকবেন? তিনি চোখে আসা দুফোঁটা জল আঁচলে মুছে রান্নাঘরের দিকে এগোলেন। আজকে খাইয়ে দিতে হবে মেয়েটাকে। দীপ দিনের বেলা বাড়িতে ছিল না, তরু তাই কথা বলার সুযোগ পায়নি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কয়েকটা মাস ধরে কী যে হচ্ছে তার সাথে আল্লাহ জানেন। প্রথমটায় নিচে যেচে গেল, সেই সূত্র ধরে পরের টাইম, এখন আবার সন্ধ্যার জন্য। সব কেসের সাথে তার জুড়ে যাওয়ার কি মানে? সামনে পরীক্ষা, আজব। তরু নিজেরই বিরক্তি লাগলো, কিন্তু এবার যেতেই হবে। সে দীপের সাথে যাবে না, গিয়ে ছোট আব্বুর বাসায় উঠবে। এবার প্রতিজ্ঞা করল আর জীবনেও দীপের সাথে যাওয়ার কথা বলবে না, বলবেই না। দীপ 10:30টার সময় বাড়িতে আসলো। তরু পড়াশোনা শেষ করে 11টায় দীপের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন তাসির নিজের ঘরে ঢুকছে। তরুকে দেখে ডাকলো। কিরে তরু? সে পিছু ফিরে উত্তর দিল, হ্যাঁ। তোকে আজকাল দেখাই যায় না। তরু হেসে সেদিকে এগিয়ে গেল। তাসিনকে পার করে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ব্যস্ত হয়ে গেছি আজকাল, বুঝলে, প্রচুর কাজ। তাসিন নিজেও ঘরে ঢুকলো, গিয়ে সোফায় বসে নিজের ল্যাপটপ ওপেন করে তরুকে জিজ্ঞেস করলো, কিসের কাজ শুনি? দোয়েল বিছানায় খেলছে, সাথে আরিশা নিচেও বসে। মেয়ে একা খেলবে না, না চাইতেই তবুও সঙ্গ দিতে হচ্ছে। ফুপুর মতোই একরোখা কিনা। তরু গিয়ে বিছানায় পা তুলে বসলো। আরিশা টিপ্পনি কেটে বলল, আমি বলি। তরু চোখ কুঁচকে ফেলল। কিছু বললে? কিসের কাজে ব্যস্ত হচ্ছেন? মেয়েটা খানিক এগিয়ে গেল, তাসিন যাতে শুনতে না পায় সেভাবে ফিসফিস করে কানে কানে বলল, আগে আমাকে বলো। এমা, নিজের কাজ নিজেই জানো না? আরও বলো ভাবি। আরিশা সোজা হয়ে বসলো। তরু তার দিকে তাকিয়ে আছে, হেসে হেসে দুষ্টুমি করে ভয় দেখালো তাকে।
তুমি যে প্রেমে পড়েছো সেটা বলে দিই। তরু ঘাবড়িয়ে গেলেও মুখে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে চোখ বড় বড় করে বলল, সে কি? কার? ঢং জানি না মনে করেছো দ্বীপের। মেয়েটা তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মুখ চেপে ধরল ভাবির, তাড়াতাড়ি করে অনুরোধ করল। বলো না, বলো না, কাউকে বলো না প্লিজ। আরিশা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো। তরুর মুখ চুপসে গেছে। সে একবার মুখে হাত বোলালো। তাকে দেখে বোঝা যাচ্ছে নাকি। তাসিন ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে জিজ্ঞেস করলো, এভাবে হাসছো কেন? কি হয়েছে তরু? তরু বিছানা থেকে নেমে তাড়াতাড়ি যেতে যেতে বলল, তোমার বউ পাগল হয়ে গিয়েছে। ভাবেই কিছু বলো না কিন্তু প্লিজ। তাসিন সে পথে তাকিয়ে থম মেরে গেল। আশ্চর্য হয়ে তরুর ছুটে যাওয়া দেখল। কি হলো এটা? তোমার বোন পাগল হয়ে গেছে। তুমি বলছো তরু? তরু বলছো তুমি এখানে? আরিশা কথা কেড়ে নিল। কিছু না, বাদ দাও, পরে বলবো। দোয়েল মা, এখন ঘুমাবেন, এসব রাখুন। দোয়েল লক্ষ্মী মেয়ের মতো হাত দিয়ে সব সরিয়ে দিল। বাবার দিকে একটা হাত বাড়িয়ে আধো গলায় ডাকলো, আব্বু তুমিও আতো একটাতে ঘুম। তাসিন বিছানায় এসে সায় দিল। আচ্ছা আম্মাজান। আরিশা খেলনাগুলো রাখতে রাখতে বলল, তোমাদের আম্মা যান ডাক, কিন্তু মা শুনতে পারেন না। দোয়েল বলল, হিংচুতে হিংচুতে। এটাও বুঝেন, পাকা মেয়ে কোথাকার। অতপর হাসতে হাসতে শুয়ে পড়লেও তিনজন। তাদের একটা সংসার হয়েছে, আদুরে আর ছোটখাটো। দুজনের ভালোবাসার পরিণতি শুধুমাত্র এই পরিবারের জন্য হয়েছে। আরিশা সেজন্য এই সংসারের প্রতি আজন্ম কৃতজ্ঞ। তার চোখে পূর্ণতার পানি আসলো। উষ্ণ সেই পানিতে কেবল সুখ আর শান্তি লুকানো। তরু গিয়ে ভয়ে ভয়ে দরজা নক করল। দীপ কাগজে কলম চালাতে চালাতে হুকুম দিল। আয়। তরু ঢুকে বলল, কিভাবে বুঝলে এটা আমি? দীপের ভাবভঙ্গি পুরোপুরি নিরুদ্বেগ, গলায় রসকস নেই মোটেই। এত রাতে কোনো গাধা ঠেকে পড়েনি আমার ঘরে আসার। তরুর মুখটা হা হয়ে গেল। সে নাকি ঝগড়া করে। এখন এই দামড়া ছেলে যে ওকে গাধা ডাকলো, এটা কেউ শোনেনি। শুনবে কি করে? সবার কাজ শুধু তার দোষ ধরা। সে দমে না গিয়ে কোমরে হাত রাখলো, বলল চোখ ছোট ছোট করে, আমি গাধা? আমি গাধা হলে তুমিও তো গাধার ভাই। দীপের হাতের কলম থেমে গেল, বদলে গেল ভাবভঙ্গিমা। পরকেই সেটা রূপ নিল ভিন্নতায়। সে চেয়ার ঘুরিয়ে সেটাই হেলান দিল। আস্তে করে জিজ্ঞেস করলো, ভাই? তরু ভ্রু কুচকে তাকালো। গভীর আবেশিত দুটো কালো কুচকুচে চোখের মণি দেখে তার গোটানো ভ্রু সোজা হয়ে এলো। সেই সাথে সোজা হলো তার মেরুদণ্ডের হাড়টা। প্রশ্নের ধরন, চোখের চাহনি দেখে তরুর শরীরে কম্পন শুরু হলো। চোখ থেকে দৃষ্টি সরিয়ে এদিক ওদিক এলোমেলো দৃষ্টি দিল, কাপা কাপা গলায় বলল, হ্যাঁ তো আর কি? দীপ জবাব দিল না, কথাও বলল না, কিছুই। কেবল এক দৃষ্টিতে চেয়ে রইল তরুর ইতিউতি করা মুখটায়। অস্বস্তি ঢাকতে এদিক ওদিক তাকাচ্ছে। কয়েক সেকেন্ড সেভাবেই কাটল। নীরব চুপচাপ হাতে গোনা কয়েকবার পলক ফেলেছে দীপ। এভাবে তাকিয়ে থাকার মানে তরু বুঝে পেল না। প্রেমে পড়ে সে বোকা হয়ে গেছে, তবে এতটুকু বুঝেছে নিশ্চয়ই দীপ টের পাচ্ছে কিছু। সে কথা ঘুরিয়ে নিল, দীপের মতো গমগমে গলায় বলল, কি দেখো? অন্যদিকে তাকাও। দীপের ভাবভঙ্গি তবুও পাল্টালো না। সে সেভাবেই আবারও জিজ্ঞেস করল, কেন এসছিস? দরকার ছাড়া তো আসিস না। কালকে সকালে না এলাম? ঘর থেকে এলেমেলে করে পড়ে গিয়েছিস। তরু চোখ পাকিয়ে তাকালো। এলোমেলো করলাম কখন? বিছানা গুছিয়েছি। দীপ ওর দিকে তাকিয়েই ঠোঁট নাড়ে। সে তো করেছিস। আলমারির দরজা খোলা, এক কাপড় বিছানায়, আরেকটা ফ্লোরে। তরু জিভ কাটল। উত্তেজনায় সব ভুলে গিয়েছিল। বলল স্বতঃস্ফূর্ত গলায়, আচ্ছা, যেটা বলতে এসেছি সেটা। পছন্দ হয়েছিল? অনেক। কথার তালগোল পাকিয়ে তরু থেমে গেল। এটা কি হলো? কি বলতে এসেছিল? কি বলছে? কি হচ্ছেটা কি তার সাথে? সে হাত ঝাঁকিয়ে দীপকে থামাতে চাইল। ধুর, কি বলতে এসেছিলাম বলতেই পারছি। বল। তরু এবার সত্যিই রেগে গেল। কথার মাঝখানে কথা বলার কি দরকার? তাকে রাগানোর জন্যই এমন করছে মনে হয়। আজব, তার প্রেম প্রেম মন পাল্টে এখন মস্তিষ্কে আগুন জ্বলছে। তবুও সে মুখটা হাসি হাসি করলো, বাচ্চাদের মতো বলল, সাইফ ভাইয়া সিলেট গিয়েছে তাই না? দীপ প্রশ্ন করল। তোকে কে বললো? নাফিস আপু, উনিও সিলেট এখন। দীপ অন্য সবে মাথা ঘামালো না। তাতে তোর কি কাজ? পরপর ভ্রু গুটিয়ে বলল, আমি কালকে সিলেট যাব, তুই জানিস? তরু খুশি হয়ে উঠল। তুমিও যাবে? আমিও যেতাম, নাফিস আপু বললো। কয়েকদিন আগে ছোট আব্বু বলেছে।
আমি নিয়ে চলো না। আমি সেখানে ঘুরতে যাচ্ছি না। জানি তো। বলে মুখে হাত চেপে ধরলো, ভুলে বলে ফেলেছে। ইস, দীপ ফের জিজ্ঞেস করলো। জানিস মানে? তরু বিছানায় বসলো, এবার নড়ে চড়ে উঠলো আর চোখে তাকালো দ্বীপের দিকে। সে তখন থেকে একইভাবে চেয়ে, কেবল এখন হাত দুটো বুকে বাঁধা। আসলে হয়েছে কি জানো, আমি একটা মেয়েকে চিনতাম। তোকে নেব না। দীপ ভাই, না। কথাটা তো শোনো, আমি ওর মাকে কথা দিয়েছি। আমি এনে দেব। নিয়ে গেলে? দীপ আচমকা ধমকে উঠল। নিধি, পাগল হয়েছিস? সবসময় তোর বায়না মারাটা আবশ্যক আমার জন্য? হ্যাঁ, যখন যা বলবি সেটাই। আগের বার গিয়ে কত বড় বিপদ মাথায় নিয়েছিলে, মনে নেই? যা এখান থেকে, গেট লস্ট ফ্রম হিয়ার। আমি খেলতে চাচ্ছি সেখানে। উচ্চ শব্দের আচানক ধমকে তরুর চোখে পানি চলে আসলো। সাথে যেতে চেয়েছে বলে এভাবে বলতে হবে? সে তো তায়েব শেখের কাছে যেতে চেয়েছে। তরু কথা না বলে টলমলো চোখে উঠে গেল। পেছন দিক থেকে হাতটা একবার উপরে তুলতেও দেখা গেল। সে যেতেই দীপ বড় করে শ্বাস ছাড়ল। সহজে এতটা রাগ তার কখনোই আসে না। তরুকে ধমকও দেয়া হয় না। হঠাৎ এতটা হাইপার কেন হলো সেটা সে নিজেও বুঝতে পারছে না। এখন আবার খারাপ লাগছে। সে মুখে চসূচক শব্দ করলো। কি দরকার ছিল এভাবে ধমকানোর? কিন্তু না দিয়েও তো উপায় নেই। তরুর ক্ষতি হোক সেটা ইহজীবনেও দীপ চাইবে না। তাতে তার জান চলে যায় যাক। সে মনের দোলাচল করতে করতে মাথাটা চেয়ারে ছেড়ে দিল। তরুর মায়াবী ছোটোখাটো আর টলমলে চোখের মুখটা দেখে চোখজোড়া পরম আবেশে বুঝে নিল। দৃষ্টিতে আজকাল মুখটা বেশি ভাসে, না চাইতো। তরু এদিক ওদিক না তাকিয়ে সোজা তামজিদ শেখের রুমে ঢুকল। ভদ্রলোক ঘুমানোর পূর্বে খবরের কাগজ পড়েন, আজও তাই করছেন। জাহানারা জায়নামাজে বসে তসবি গুনছেন। সে গিয়ে সোজা বিছানায় উঠে বসল। তামজিদ শেখ চোখ তুলে তাকে দেখে খবরের কাগজ রেখে দিলেন। চশমা খুলে জিজ্ঞেস করলেন, কিছু বলবি? জাহানারাও তাকিয়েছেন। তরু বলল, আমি ছোট আব্বুর কাছে যাব। হঠাৎ? জানি না, যাব মানে যাবই, সেটা কালকে। কালকে? হ্যাঁ বড় আব্বু, আমার কথা আর নড়চড় হবে না। তামজিদ শেখ অসহায় চোখে স্ত্রীর দিকে তাকালেন। জাহানারা উঠে এসে তরুর কাঁধে হাত রেখে বোঝালেন, তোর বড় আব্বুর কাজবাজ কম, পরে যাস, কালকেই তোকে নিয়ে যাবে। তায়েফেরও তো বোধহয় ছুটি নেই। তরু তার দিকে তাকিয়ে বলল, তোমাদের কাছে কেন এসেছি বুঝতে পারছো না? আমি খবর পেয়েছি তোমার ছোট ছেলে কালকে কাজের জন্য ছেলের যাবে। তাকে বলো আমাকে ছোট আব্বুর কাছে নিয়ে যেতে। বড় আব্বু বললেন, দীপ যাবে? হ্যাঁ। আচ্ছা, বলবো। এখনই বলো। আচ্ছা থাক, অনুমতি দাও, আমি ছোট আব্বুকে দিয়ে ভাইকে বলিয়ে দিব। যাই, হ্যাঁ? গুড নাইট আব্বু। বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। তারা দুজন হেসে দিলেন। বড় ভাইয়ের উপরেই কেউ কথা বলবে না, তাই বাবার কাছে না গিয়ে এখানে এসেছে। জাহানারা বললেন, মেয়েটাকে বিয়ে দিয়ে কিভাবে যে থাকবো। কথাটা বেশ মনোযোগ দিয়ে শুনলেন তামজিদ শেখ। গভীর অর্থ আর ভাবনায় ডুবলেন। অতঃপর তরু ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তায়েব শেখকে কল দিল। রিসিভ হলে বলল, শোনো ছোট আব্বু, আমার তোমাদেরকে খুব মনে পড়ছে। কালকে তোমার ভাইপো সেলের যাবে, আমাকেও নিয়ে যেতে বলো। উনি বললেন, দীপ তো কাজে আসছে। তুমি জানো? জানিস তো আমিও থাকবো। তরু খুশি হয়ে গেল। তার ছোট আব্বু থাকলে তাকে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। ছোট আব্বু তার কথা ফেলতেই পারবে না। সে ধপধপ পা ফেলে দ্বীপের রুমে ঢুকলো। শব্দ শুনে দ্বীপ মাথা তুলতেই ফোনটা এক প্রকার তার কোলে ছুঁড়ে ফেলে দিল তরু। সে সেটা ক্যাচ করতেই ছুঁড়ে ছুঁড়ে বলল, কথা বলো। দ্বীপ তার দিকে তাকিয়েই ফোন কানে নিল। ওপাশে তায়েব শেখ বললেন, কালকে তোরকেও নিয়ে আয় দীপ। দ্বীপ আশ্চর্য হয়ে উঠল। তুমি পাগল হয়ে? পাগল তুই হয়েছিস? ওখানে নীলিমা আর নাদিমের কাছে আসতে চাইছে, তুই না করছিস কেন? দ্বীপ মেজাজ সামনে শান্ত হলো। মুখ ফুরিয়ে তাকিয়ে থাকা তরুকে দেখে বলল, আচ্ছা, নিয়ে আসবো। কল কেটে বিড়বিড় করল, এটাকে আমি ছাড়া কেউ চেনে না, গেলেই বোঝা যাবে কতটা বিচ্ছ। তখন মাথা চাপড়াতে হবে। তরু কল কাটতেই ঝুঁকেছিল। বিরক্ত হয়ে বলল, কি বলছো? কিছুই তো বুঝি না। যা এখন, খুশি? তরু হাত পেতে বলল, ফোন দাও। দ্বীপ সেটা ঠাস করে তার হাতে দিয়ে দিল। ওখানে কি আজে বাজে বায়না ধরলে তোর খবর। জ্বলছে? দ্বীপ বলল, এসব কেমন কথা? বুঝেছি সব। কথার মাঝখানে কথা বলবি? বলবো। দ্বীপ বিরক্ত হয়ে উঠল। একবার জ্বলন্ত চোখে তরুকে দেখে ব্যালকনিতে চলে গেল। তরু তোয়াক্কা করল না। সে ভয় পায় নাকি? এভাবে তাকানোর কি মানে?
কতক্ষণ আগেও তো কত রোমান্টিকভাবে তাকালো, এখন আবার বদলে গেছে গিরগিটি কোথাকার। সেসব ভাবনা বাদ দিয়ে তিশাকে কল দিয়ে বলল 3 দিন যেতে পারবে না। পরে নাফিজাকে কল দিল, বলল হাসছি আপু। নাফিজা খুশি হয়ে বলল, সত্যি? সত্যি? আমি তোমাকে রিসিভ করতে আসব। আচ্ছা। বলে কল কাটল। একবার দ্বীপের দিকে উকি দিল, খুশিতে গান ধরল, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলাম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বলতে বলতে চলে গেল। সেই গলার স্বর খানা দ্বীপ ব্যালকনি থেকে কান খাড়া করে শুনল। গানের আওয়াজ কমে এলে বুকে হাত চেপে ধরল, ধুকপুক করছে, হার্টবিট ফাস্ট। মুখ ঘুরিয়ে দম ছাড়ল সে। তুই আবার এখানে ব্যথা হয়ে গেছিস তরুণীধি। অদ্ভুত ব্যথা, অচেনা মায়া, ছড়ানো চাল। বের হতে পারছি না আমি, যত চাইছি ততই ফেসে যাচ্ছে। কতটুকু ভালোবাসিস আমায়? আমি কেন পারছি না? এই কেমন বিষ, এই কেমন প্রতিক্রিয়া তার? কতগুলো প্রশ্ন তার মনে আর মনে জমা হলো, উত্তর জানে না সে। তবে কে জানে, তরু নাকি তার মন? প্রণয় বীজ কি তবে রোপণ হচ্ছে তার মনেও? কিন্তু শেখ বাড়ির ত্রিদীপ শেখ তো ভালোবাসার মানে বোঝে না। তরুণীদি শেখ বোঝে না কি? না বুঝতে প্রেম সাগরে ডুবতে এতটা পাগল কেন হলো সে? কোথায় শেষ এর? জামা কাপড় গোছানোর ক্ষেত্রে তরু বড় আনাড়ি। এমনিতে আলমারি গোছানো থাকলেও কোথাও যাওয়ার আগে তার লাগেজটা মায়ার গুছিয়ে দিতে হয়। এটুকু সে ইচ্ছে করে করে না। মা যখন বকবক করতে করতে লাগেজ গোছায়, তরু তখন আড়লে মুখ টিপে হাসে। মায়েরা মেয়েদের এই ছোট ছোট কাজগুলো করতে কতটা পছন্দ করেন সেটা কি তরু জানে? জানে না। তবে তরু চায় সে বড় হয়েছে এটুকু মায়ের কল্পনাতে কখনো না আসুক। মা জানেন তরুর আজকে মাথা ব্যথা ছিল না, হয়তো মেয়েটার মন খারাপ। মায়ের মন যখন বিষণ্ণ মেয়েকে নিয়ে, তখন 12টা বাজে। বাবা মায়ের ঘরে গিয়ে সে জানলো সে গতকাল সিলেট যাবে, তাও কার সাথে? দ্বীপের সাথে। তরুর বাবা না করলো না। মায়া ভাবলেন মেয়েটার মন ভালো নেই, যখন গিয়ে 2 দিন ঘুরে আসুক। বাবা মায়ের ঘর থেকে বের হয়ে সে যখন সিঁড়িতে উঠবে, তখন দ্বীপ শাসিয়ে বলল, যা ব্যাগ করার করে নে, সকালে যাতে দেরি না হয়। তরু রাগী চেহারায় দ্বীপকে দেখে সেখান থেকেই চেঁচালো, এই যে ফুলবানুর মেয়ে মায়ারানী, আমার লাগেজটা গুছিয়ে দিয়ে যাও। মায়া তাজদিদ শেখকে বললেন, দেখছেন আপনাদের মেয়ের কাণ্ড, নাম ধরে ডাকছে। আমি আজকে যাব না। উনি বললেন, কি বাচ্চাদের মতো জেদ করছো? তরু তখন মাথা বাড়িয়ে উকি দিয়ে বলল, ও মা, তাও না। মায়া বেগম গলে গেলেও ধমকে বললেন, এখনো নিজের জামা কাপড় গুছোতে পারিস না? আরে তো, কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। বাবা বললেন, যাও তো। উনি বের হয়ে যেতে যেতে সহায়হীন গলায় বললেন, যাবই তো, আপনার মেয়ের চাকর তো আমি। উনি যেতেই তরু আর বাবা হেসে দিল। তাজদিদ শেখ বললেন, মায়েদের জাতীয় ডায়লগ। তরু সায় মিলিয়ে নিজেও ঘরের দিকে ছুটল। এই যে এখন তিনি জামা কাপড় ভাঁজ করছেন আর কথা বলছেন। তরু সব চেয়ারে বসে বসে দেখছে। এত কথার ফাঁকে সে হঠাৎ বলে উঠল, হে আল্লাহ, আমার মায়ের যেহেতু এতই সমস্যা, আমি যেন এবার আর সিলেট থেকে না ফিরি। তখন মায়ার হাতে তার ব্রাশ। উনি সরে সেটাই ছুঁড়ে মারলেন তরুর মুখ বরাবর। তরু তাকাতেই বললেন, অলক্ষী কোথাকার, দুপুর থেকে মুখে ভালো কথা আসছে না, মুখ ভেঙে ফেলবো আরেকবার শুনলে। সকালে বের হওয়ার সময় বলে দিলেন, ভালো মতো থাকবি, ঠিক মতো খাওয়া দাওয়া, ঘুম সব যেন হয়। এমনিতেই শরীরে মাংস নেই, ছোট মাকে জ্বালাবি না। মাত্র 3 দিন আম্মু, এত চিন্তা করো না। মায়া শেষমেশ মেয়ের কপালে বড় করে একটা চুমু এঁকে দিলেন। সবার থেকে বিদায় নিয়ে তারা বাড়ি ছাড়ল। পুরো রাস্তা তরু নতুন করে দ্বীপকে আবিষ্কার করল। এতটা যত্নবান দায়িত্বশীল পুরুষের প্রতি তরু পুরো রাস্তা হাজারবার প্রেমে পড়ল, বারংবার অগণিত। দীর্ঘ 6 ঘন্টার জার্নি শেষ করে দুজন যখন ট্রেন থেকে নামলো, তখন আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। একই স্টেশনে দাঁড়িয়ে তখন তাইফ শেখ, জুবাইর, সাইফ আর নাফিজা আলম। তাদের দুজনকে নিতে এসেছেন তাইফ শেখ। তরুর সাথে দেখা করতে এসেছে নাফিজা, সাথে আরেকটা মেয়ে। আর দ্বীপকে নিতে এসেছে সাইফ। স্টেশনে আসার আগ পর্যন্ত কেউই জানতো না কে কে আসবে। এখানে দাঁড়িয়ে 3 জনের পরিচয়। আতিফা নীরব দর্শক হয়ে রইল। তাদের সবার উদ্দেশ্য যখন একই প্রমাণিত হলো, তখন চায়ের অফার হলো।
চারজন 4 কাপ চায়ের আড্ডায় মেতে উঠল। নাফিজা তখন অন্যধ্যানে, সাইফের ধ্যানে। ট্রেন থামার শব্দে চারজনের আড্ডা সমাপ্ত হলো। তারা একত্রে এসে দরজার সম্মুখে দাঁড়ালো। সেখানে এক অতি সুন্দর দৃশ্য তাদের চোখকে অভিভূত করলো। ভেতর থেকে এক অতি যত্নশীল পুরুষ তার সঙ্গিনীকে হাত ধরে নামাচ্ছে। সে হাত যেন হাত নয়, নরম ফুলের পাপড়ি, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। দীপের তরুর প্রতি এতটা যত্ন দেখে ভেঙে চুরে যাওয়া দুটি মন থেকে উগলে আসলো। রাত জটক হয়েছে, সুন্দর, অতি সুন্দর। তাইব শেখ বিড়বিড় করে বললেন, মাশাআল্লাহ। নামার পরেও তরুর হাত দীপ ছাড়ল না। ধরে রাখা অবস্থাতেই তরু লাফিয়ে এসে তাইব শেখকে জড়িয়ে ধরল। হাতে টান পড়ায় দীপ নিজেই ছেড়ে দিল। তরু শরীরের ক্লান্তি ফুরে আমোদে কণ্ঠে বলল, তোমাদের পরিচয় হয়ে গিয়েছে? তারা তিনজন হেসে মাথা নাড়ায়। কথার মাঝে একটা হাত তরুর দিকে এগিয়ে দিল আতিফা। তরু সেটা দেখে হাত মিলিয়ে মুখ খুলতে গেলেই আতিফা বলল, আমি আতিফা, তোমার কথা শুনেছি নাফিজার কাছে, মিষ্টি একটা মেয়ে। তরু সৌজন্য সূচক হাসল। ভালো আছেন আপু? হ্যাঁ। তাইব শেখ এবার তাদের সবাইকে থামিয়ে দিলেন, বললেন, এবার চল সবাই। নাফিজা তাড়া দিল, আমি যাই। সাইফ দীপকে বলল, তুই এখন তরুর সাথে যাবি? তাহলে আমিও যাই। তাইব শেখ কষে একটা ধমক দিলেন সবাইকে। কিসের যাওয়া যাওয়া করছো সবাই? সবাই আমার সাথে চলো, তোমাদের আন্টি রান্না করছে। আতিফা নাফিজাকে বলল, তুমি যাও নাফিজা, আমার কাজ আছে। নাফিজা তাকে সাধল না। তার নিজেরও যাওয়ার ইচ্ছে নেই। এভাবে হঠাৎ কোথাও কিভাবে যাবে? তরুর হাজারবার বলার পরে রাজি হলো সে। সাথে সাইফ তো আছেই। সবাই যখন তাইব শেখের বাড়িতে গেল তখন প্রায় বিকেল 3টার বেশি বাজছে। ওনার ফ্ল্যাটে দুটো রুম, দীপ সাইফ একটাই আর তরুর নাফিজা আরেকটায় ঢুকলো। ছোট মাকে পেয়ে তরু খুশিতে আটখানা হয়ে উঠল। তবে পেটের দায়ে কথাবার্তা বেশি এগোতে পারল না। খাবার টেবিলে নীলিমা তরুকে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, ওরা কি দুজন দুজনকে ভালোবাসে? তরু সাইফ আর নাফিজার দিকে তাকিয়ে অনাগ্রহী কণ্ঠে জবাব দিল, না। কিভাবে তাকাচ্ছে দেখছিস? সে এবারে ভালো মতো তাকালো। আজকে দুজন একটু ঝগড়া করছে না। ব্যাপারটা কি? কোনো ঘাবলা আছে নাকি? কতক্ষণ তাকিয়ে থাকার মধ্যে তাইব শেখ উঠে গেলেন। তরু ভ্রু কুচকে জিজ্ঞেস করল, একটা কথা বলি, নাফিস আপু, সাহেব ভাইয়া? তারা দুজন স্বাভাবিকভাবেই মাথা দোলালো। তরু ভনিতাহীন বলে উঠল, আজকে দুজন ঝগড়া করছেন না কেন? দুজনেই থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো। দীপ তাকালো তরুর দিকে। আজগুবি কথা ছাড়া কথা এর মুখে দিয়ে জীবনেও ভালো কথা বের হবে না, পাগল। সাইফ নাফিজা কতক্ষণ মুখ চাওয়াচাবি করে একসাথে বলল, এটা কেমন প্রশ্ন? দুজনের কথা মিলে যাওয়ায় আবারও থতমত খেল দুজন। নাদিম দুষ্টুমি করে হেসে বলল, সেম টাইমে একই কথা, কুচ কুচ। নীলিমা পিঠের উপর দিয়ে বলল, চুপ, বড়দের মধ্যে কথা বলতে না করছি না। বেচারা নাদিম সত্যি আর কথা বলল না। কিন্তু দীপ চুপ থাকলো না, বলল খেতে খেতে, ওটাকে দিয়েছো যখন এটা কয়েকটা দাও। বলদ কোথাকার, কথার কোনো আঁকা করো নেই। হ্যাঁ, আমার কথার আগাগোড়া নেই। আর তোমার আমার সাথে লাগা ছাড়া কাজ নেই। মাঝে মধ্যে মনে চায় তোকে তুলে একটা আছাড় মারি, বেয়াদব কোথাকার। ভাইয়া, নীলিমা ধমক দিলেন, তরু চুপ, বড়দের সাথে কিভাবে কথা বলছো? দীপ বড় না তোর? তরু হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। নাফিজা মুখ হাত চেপে শব্দ করে হেসে দিল। সাইব বেচারাও আটকাতে পারল না। দীপ তরুর দিকে শান্তভাবেই তাকালো। শানিত ধারালো আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে তরু শুকনো ঢোক গেল। ভয় পেয়ে খাওয়া ছেড়ে চলে গেল। দীপের সামনে 2-3 দিন পড়বে না। বেয়াদবি বেশি হয়ে গেছে। ইসরে, তরু তো চায় না, তবুও হয়ে যায়। এখন কি করবে সে? সন্ধ্যার দিকে সবাই বিদায় নিল। দীপকে থাকার কথা বলেও সে সাইফের সাথেই গেল। সাইফ প্রথমে নাফিজাকে দিয়ে এসেছে। তরু এখানেই থাকবে। দীপ চলে যাওয়ার সময় তরু ছিল একদম চুপচাপ। দরজা পর্যন্ত এগিয়েছে সে। তাকে দেখে মনে হলো বিয়ের পর বর বউকে রেখে বিদেশ চলে যাচ্ছে। ছেলেটা ফিরেও তাকালো না। মন খারাপ হলেও সে বলল না কিছু। কিছু ব্যথা, কিছু দুঃখ সময় উচিত মন গোপনে রাখাই উত্তম। তরুর বুকের এই বিয়োগ ব্যথায় হাজার সুখ নিহিত। ভালোবাসা উপলব্ধি করতে, অনুভব করতে খানিক দূরত্ব ভালো।
তরুর আবার আরেকটা রোগ আছে, 2 লাইন বেশি বোঝা। একই জায়গায় আছে দুজনে, তবুও নিজেকে নিজে সান্ত্বনা দিতে দিতে কাহিল সে। হায় আল্লাহ। পরের দিন সোমবার সকালে উঠে তাইব শেখের একমাত্র ভাস্তি বায়না ধরল তার সাথে পুলিশ স্টেশন যাবে। এখানে এসে বাড়িতে বসে থাকার কোনো মানে আছে? আজকে তাইব শেখের হাফ ডে ডিউটি, রাতে ডিউটি আছে। তরুর বায়না উনি ফেললেন না, নিয়ে চললেন সাথে করে। সেখানে যেতেই তরু অনেকের সাথে পরিচিত হলো। সবাই পুলিশ পুলিশ মহিলা কয়েকজন একটু পরপর তার কিছু লাগবে কিনা, কিছু খাবে কিনা জিজ্ঞেস করছে। এদের আন্তরিকতা তরুর বেশ লাগলো। 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পার হতেই সে অধৈর্য হয়ে উঠল। একটা চেয়ার টেনে গিয়ে ছোট আব্বুর পাশে গুটিসুটি মেরে বসলো। ক্লান্ত গলায় বলল, কেউ আসে না কেন? চুরি মাস্তানি খুন কিছু হয় না নাকি? তাইব শেখ জিজ্ঞেস করলেন। হলে আপনি খুশি? আরে থানায় ডায়েরি কিভাবে করে সেটা দেখতাম আর কি। সে বাইরে উকি দিয়ে দেখলো একজন মহিলা ঢুকছে। বয়স সম্ভবত 40 কিংবা 45 হবে। উনি একজন অফিসারের সামনে বসতে গেলেই তরু ডাকলো, এখানে আসুন এখানে। ভদ্রমহিলা হক চুকিয়ে উঠলেন। ওনার সাথে আরও মানুষ আছে। উনি ভ্রু কুঁচকে তাকাতেই তরু বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো। প্লিজ আন্টি। সেখানে বসে থাকা পুরুষটা বলল, ওখানেই যান। মহিলা আর ঘাটলেন না। তাইব শেখ হাসেন। তরু বসলো এবার। সে মহিলাও বসলো। পাশে বোধহয় হাজব্যান্ড, আরেকজন হয়তো ভাই হবে। সম্বোধন শুনে তরু ভেবে নিল। সে কিছু বলতে চাইলেই তাইব বললেন, আমি বলি আম্মু বসুন চুপচাপ। তরু তাই করল। ভদ্র মেয়ের মতো চুপচাপ বসলো। তাইব মহিলাকে জিজ্ঞেস করলেন, বলুন। ভদ্র মহিলা কেঁদে বললেন, আমার ছোট মেয়েটাকে কালকে বিকেল থেকে পাচ্ছি না। তরু সচেতন হলো। একই ঘটনা বারবার ঘুরছে। তাইব বললেন, আপনার 1 মেয়ে? জি না, 3 মেয়ে। আপনার নাম? রাত্রি। তরু চোখ ছোট ছোট করে ফেললো। বুড়ো হলে কি হবে, নামটা দেখো। হয়তো উনি যখন হয়েছিলেন তখন ওনার বাবা মা অনেক স্মার্ট ছিল। বাহ, সে তবুও সেসব ভাবনা বাদ দিল। যা মন চায় হোক, তার কি, তার নামটাও তো সুন্দর। তাইব শেখ এমনিতেই বললেন, আপনার মেয়েদের? হারিয়েছে ছোটটা, বড়টার নাম তন্দ্রা, মেজোটার নাম নিদ্রা। উনি বললেন, ছোট তার? মহিলা মুখ খোলার আগেই এপাশে চোখ মুখ কুঁচকে বসে থাকা তরু লাফিয়ে উঠল। ঘুম। তাইব শেখ ঘাড় ঘুরিয়ে তরুর দিকে তাকালেন। সবার দৃষ্টি দেখে তরু বসে কাজুমাজু করল। মিনমিন করে বলল, না মানে একজনের রাত আর একজনের তন্দ্রা নিদ্রা, তাই ভাবলাম ছোটজনের নাম হয়তো ঘুম হবে। একটা মিল আছে না? তাইব শেখের হাসি আসলেও ওনাদের দেখে হাসলেন না। গম্ভীর মুখে বললেন, বেশি বুঝ। এপাশে ভদ্রমহিলার ভাই ওনাকে থামিয়ে দিয়ে বললেন, ঠিকই বলছো, নাম ঘুম না, তবে আমরা ঘুমই ডাকি। দেখলে? ছোট আব্বু এবার মৃদুস্বরে একটা ধমক দিলেন। তরু। আচ্ছা আচ্ছা, আর কথা বলবো না, চুপ। ধমকাও কেন? উনি আর কথা না বলে কাজে মনোযোগ দিলেন। তরুও কথা বলল না। তারা দুজন ফেরার পথে তরুর রাস্তায় নাফিজাকে দেখল। তাইব শেখকে বলে তরু নেমে এলো। নাফিজাকে ডাকলো। আপু? নাফিজা জিজ্ঞেস করলো, এখানে কি করছো? ছোট আব্বুর সাথে গিয়েছিলাম, এখন ফিরে যাচ্ছি। নাফিজা তরুকে ফিস ফিস করে বলল, আজকের রাতে কি হবে জানো? তরু বিরস মুখে বলল, জানি। যাওয়ার কথা বলনি? তরুর কানে দীপের ধমকগুলো অনবরত বাজতে লাগলো। সেগুলো মনে করে হতাশ হলো সে। বলেছিলাম আপু, সেই ধমক খেয়েছে। কার কাছে? কে আবার? দীপ ভাই। নাফিজা নিজেও আনমনা হয়ে বলল, আর বলো না, আমিও বলেছিলাম, ফলে শুনতে হয়েছে বোকা মেয়ে। তরু চোখ বড় বড় করে প্রশ্ন করল, আপনাকে কে বললো? সাইব। তরুর চোখগুলো এ পর্যায়ে ছোট ছোট হয়ে এলো। আমাকে বকেছে দীপ ভাই, আপনাকে বকেছে সাইব ভাই। তার কথা শেষ হওয়ার আগেই পাশে দাঁড়িয়ে থাকা আতিফা বলে উঠল আগ্রহ নিয়ে, ওরা দুজন কি তোমরা দুজনই বয়ফ্রেন্ড? আতিফা হয়তো নাম জানে না। তরু নাফিজা দুজন প্রশ্ন শুনে থতমত খেলো। মুখ চাওয়াচাবি করলো, শুধালো, বয়ফ্রেন্ড? আতিফা চিৎকার শুনে বলল, যেভাবে বলছো। তরু হেসে দিল। নাফিজার দিকে তাকে দুষ্টু স্বরে বলল, নাফিস আপু হলে মন্দ হয় না কিন্তু। ফাজিমে। তাইব শেখ তরুকে ডাক দেয়, তাকে যেতে হলো। অথচ তোপের মুখে পড়ল নাফিজা। আতিফার প্রশ্নে নাজেহাল হয়ে সে শুধু বলল সে সাইবকে পছন্দ করতে শুরু করেছে, এখনও করে না। মেয়েটা বলল, একদিন পছন্দও হয়ে যাবে, প্রেমও যাবে।
ভালোবাসাও হয়ে যাবে। নাফিজা ভাবলো কবে আসবে সেই একদিন যেদিন সে পুরোপুরি সাইফের হবে। আদৌ সেই দিন আসবে তো? ছেলেটার বিয়ে তো এক প্রকার ঠিকই হয়ে গেছে, এবারেও বোধ হয় তার মনটা ভেঙেই যাবে। তবে কি করবে সে? যেচে গিয়ে বলে দেবে সাইফকে, ভালো দেখাবে বিষয়টা? নাফিজা জানে না, কিচ্ছু জানে না। বিকেলের দিকে তরুর কেমন হাঁসফাঁস লাগা শুরু হলো। হঠাৎ তার দীপকে দেখতে ইচ্ছে করছে, গলা শুনতে ইচ্ছে করছে, কিন্তু কালকে যে বেয়াদবিটা করলো তারপর তার সাথে কথাও বলেনি দীপ। মন খারাপ হচ্ছে তার। সে আগে পিছে আর ভাবলো না। প্রেমে পড়লে একটু ভ্যা হলে ক্ষতি নেই। সে দীপের নম্বরে কল দিল। দীপের তখন কাজ নেই। কল দেওয়ার সাথে সাথেই রিসিভ হলো। তরু প্রথমে কথা বলল না। অসম্ভবভাবে হঠাৎ তার বুক কাঁপছে। প্রয়োজন ছাড়া জীবনেও দীপের সাথে ফোনে কথা হয়নি তাদের। দীপই আগে বলল, হ্যালো। কণ্ঠস্বর শুনে তরুর গলা প্রায় শুকিয়ে এলো। আজকে প্রথম তার কাছে এমন লাগছে, অন্যরকম, ভিন্ন রকম। যেটার জন্য কল দিয়েছে সেটা বলার আগে কয়েকবার গলায় শব্দ করলো। শান্ত হয়ে আকুল গলায় মিনতি করে বলে ফেলল, সরি সরি দীপ ভাই। কেন? কালকে তোমার সাথে বেয়াদবি করলাম না, আমি সত্যি সরি, আর হবে না। এটা বলার জন্য কল দিয়েছিস? আমি মনে রাখিনি। দীপ প্রথম কথাটা উচ্চ শব্দে বললেও পরেরটা বলল নরম স্বরে। তরু কথা বলল না, আর কথা খুঁজে পাচ্ছে না। দীপ হয়তো কিছু ভাবল। কতক্ষণ পর ছোট বাচ্চাদের মতো আদুরে স্বরে ডাকলো, নিধি। তরুর বুকের কম্পন মাত্রাহীনভাবে বেড়ে আকাশ ছুঁয়ে গেল। হাতে ধরে রাখা ফোনটা কাঁপতে লাগলো, জবাব দিল, আমি কি বলি শোনো। বলো। দীপ গলা পরিষ্কার করে আরো নরম করলো। ঠিক যেভাবে ছোট বাচ্চাদের বোঝায় সেভাবেই বোঝালো, আমি জানি তুমি রাতে আসতে চাইবে, কিন্তু দেখো এখানে বিপদ হবে। কিছু হয়ে গেলে বানা করো না, কেমন? তুমি বড় হয়েছ না? এসব অবুঝের মতো কাজ বড়রা করে। তরু কেমন ছটফটে হয়ে উঠল। দীপ ভাই, একটা বার শোন ভাইয়ার কথা। আজকে তোর কিছু হলে তোকে আমি মেরে ফেলবো একদম। তরু পুরো প্ল্যানে জল ঢালল দীপ। তাদের বয়সের পার্থক্য অনুযায়ী তরু নিতান্তই দীপের কাছে অনেকটাই ছোট, না হলে এভাবে বোঝাতো না কখনোই। কি আদরে কথাবার্তা। তরু মনে মনে বলল, সবসময় এভাবে বলতে পারো না দীপ ভাই। তোমার মুখের মধুর শাসন আমার কতটা প্রিয় তা তুমি আদৌ জানো? সে অনুমতি চাই। এটা কথা বলি। অনেক কিছু বলতে গিয়েও কিছুই বলা হলো না। তরু থেমে গেল তার গলায় আসা সকল অনাকাঙ্ক্ষিত বাক্য, সুন্দর আর অতিরঞ্জিত। সময়টুকু অজান্তেই চলে গেল। মেয়েটা মনে মনে প্রার্থনা করল, থেমে যাক সময়, মুহূর্তগুলো স্থির হয়ে যাক, এক পৃথিবী থমকে যাক, শুধু চলুক দীপ তরুর আদুরে কথা, যেখানে থাকবে শাসন, যত্ন আর তরুর পক্ষ থেকে ভালোবাসা। কেবল এক আকাশ ভালোবাসা, এক পাহাড় মায়া, কিছু অবর্ণনীয় স্মৃতি যেগুলো মরার আগ পর্যন্ত মন কুঠুরিতে তরু পরম আবেশে অপার সুখে লালন করে যাবে আজীবন এক জীবন। তাদের অভিযান চলবে রাতে। সমস্ত তদন্ত অনুযায়ী দেশের শেষ প্রান্তেই আস্তানা বের হয়েছে। সিলেটের পুলিশ টিম থাকবে সাথে। তাইব শেখ দীপকে 7টার দিকে কল দিল। তখন বাড়িতেই তিনি বললেন, রেডি মাই সন। হ্যাঁ ছোট আব্বু, তোমাকে একটা কথা বলি। বল। তোমার আসতে হবে না, পারলে 12টা কিংবা 12:30টার দিকে এসো। যা করার আমরাই করব। তাইব শেখ কিছু একটা ভেবে বললেন, আচ্ছা, দুদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না আমার। কয়েকদিন ধরে তাইব শেখের বুকে ব্যথা দেখা দিয়েছে। উনি তাই আর দ্বিরুক্তি করলেন না। দীপ তরুর কথা বলতে চাইল, তবে সে ভাবল এত ভালো করে বোঝানোর পরে তরু আর বায়না করবে না। এতটা অবাধ্য তরু নয় নিশ্চয়ই, তাই আর বলল না। কথা হলো তাইব শেখ শেষের দিকটা জিপ নিয়ে যাবেন। সেটাতে করে সাইফ আর দীপ ওনার সাথে চলে আসবেন, আর বাকি কাজ টিমের সবাই দেখে নেবে। তরু আজকে নিশাচর পাখি হয়েছে, চোখে ঘুমের ছিটে ফোটাও নেই, আসে না। সে ফোন হাতে নিল। বেশ খানিকক্ষণ চালানোর পর হঠাৎ বাইরে জিপের শব্দ হলো। তরু বালিশ থেকে মাথা উঠিয়ে জানালা দিয়ে বাইরে নজর দিল। এত রাতে ছোট আব্বু কোথায় যাচ্ছে তার হঠাৎ সব মনে পড়ল। সে তড়িঘড়ি ফোন রেখে দৌড়ে বাইরে আসলো। তাই ব্যস্তভাবে দৌড়ে আসা তরুকে দেখে গাড়ি থামালেন। তরু এসে হাঁপিয়ে বলল, কোথায় যাচ্ছে ছোট আব্বু? উনি চোখ ছোট ছোট করে তাকালেন, বললেন, ঘুমাননি এখনো? আসছে না। তাইব শেখ কিছু একটা ভেবে খুশি হয়ে বললেন, তাহলে আমার সাথে চলুন আম্মা, এমন একটা জায়গায় যাব না, চলুন চলুন।
তরুর চোখ মুখ চকচক করে উঠল। সে খুশিতে এতটাই আত্মহারা হলো যে দীপের আদেশ উপদেশ সব ভুলে গেল দীপের সকল আদুরে কথাবার্তা। তাইব শেখ ভাবলেন এতক্ষণে সব কিছু হয়তো শেষের পথে। মেয়েটা যেহেতু ঘুমায়নি, একটু ঘুরে আসা হবে। উনি গিয়ে সাইফ আর দীপকে নিয়ে চলে আসবেন, তাই সাথে তরু থাকলে সমস্যা নেই। আজকে জ্যোৎস্না রাত, তাদের এতটুকু ভ্রমণ বিলাস বেশ হবে। একটু আলাপও করা যাবে না হয়। তরু ছটফটে ভঙ্গিতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করলে বলল, ছোট আম্মুকে তো বললাম না। আমি বলে দিব। আচ্ছা, কোথায় যাচ্ছ? তরু জানলেও ইচ্ছে করে জিজ্ঞেস করল, যাতে উনি খানিক সন্দেহ করতে না পারেন। তাইব শেখ চোখ টিপে বললেন, সিক্রেট। সে আর কথা বলল না। ওখানে কি হচ্ছে কি হবে ভাবতে বসলো সে। তবে তরু যখন পুরোপুরি ধ্যানে আসলো, তখন তার হৃৎপিণ্ড আচমকা লাফাতে শুরু করলো। মনে পড়ল বিকেলের দীপের সাথে কথোপকথনগুলো। সে কি করে দীপের কথাগুলো ভুলতে পারল? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। না না, সে যাবে না। দীপ কত সুন্দর করে বলল। তরু এতটা ভুলুমনা কিভাবে হলো? ছেলেটা রাগ করবে না? তরু তায়েব শেখকে ছটফটে কণ্ঠে বলল, আমি যাব না ছোট আব্বু, যাব না। তাইব আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ। কেন? তরু দীপের কথা বলতে পারল না, তার কণ্ঠ আটকে আসে গলাতেই। যদি কোনো বিপদ হয়? কিসের বিপদ? কোনো বিপদ হবে না, আমি আসি না। সেখানে তো ভাইয়াও থাকবে। লেটস এনজয়। তার শরীর তরতর করে ঘামতে শুরু করলো। এত সুন্দর রাতটাকে সে মোটেই উপভোগ করতে পারল না। এতভাবে বোঝানোর পরেও তরু দীপের কথা শুনল না। এতটুকু দীপ জানলে নিশ্চয়ই কষ্ট পাবে। কেন যে বের হলো সে? মরার আজকে ঘুমেরই বা কী হলো? অন্যদিন তো কুম্ভকর্ণের মতো ঘুমায়। তরুর সমানে নিজের হাত কসলাতে লাগলো। 20 মিনিট পার হওয়ার পর একটু শান্ত হলো সে। দীপ কিছু বললে সে বলবে, ছোট আব্বু নিয়ে এসেছে। তরু জোর করেনি, মনে মনে হাজারটা কথা সাজিয়ে সে এবার সত্যিই প্রকৃতি বিলাসে মনোযোগ দিল। রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ, এক পাশে পুকুর, অপর পাশে ধান ক্ষেত। চাঁদের আলোয় পুকুরের জল কালো কিচকিচ করে চমকাচ্ছে। এক একটা গাছের ছায়া বড্ড ভয়ঙ্কর দেখাচ্ছে। হালকা আর শান্ত বাতাসের সংস্পর্শে এসে তরুর মন হালকা হয়ে এলো। প্রকৃতি তার মনকে প্রফুল্ল করে তুলল। রাতের ভ্রমণ এতটা সুখকর হয় সেটা তরু জানত না। সে মনে মনে ইচ্ছে পোষণ করলেও কোনো এক রাতে দ্বীপের সাথেও এমন একটা লং ড্রাইভে সে যাবে। এত সুন্দর মুহূর্তে তরুর মনের কোণে দ্বীপের ভাবনা আসবে না, সেটা আশাও করা আজকাল পাপ। সে গায়ের ওড়নাটা ভালো মতো শৈলে জড়িয়ে সিটে মাথা এলিয়ে দিয়ে চেয়ে রইল। আস্ত চারটা আজকে একটু বেশি সুন্দর লাগছে, তবে মনের ভয়টা কমছেই না। কিসের মরা মরতে যাচ্ছে সে? তার উপরে শান্ত ভেতরের ঝড়। তাইব শেখ সেখানে পৌঁছতে একটা বেজে গেল। তরু দেখল জায়গাটা জঙ্গলের মতো। একটু দূরে কিংবা 5-6 হাত দূরত্বে কতগুলো মানুষের পায়ের আওয়াজ স্পষ্ট। শুকনো পাতার মর্মর শব্দে তরু যা বোঝার বুঝে গেল। তাইব শেখ সেখানে বসে কানে ব্লুটুথ লাগালেন। এমন মুহূর্তে হাতে ফোন নিয়ে কথা বলার অবস্থায় নেই কেউ। উনি সেটা সংযোগ করে ডাকলেন। দীপ। নামটা শুনে তরুর আবার ভয় লাগতে শুরু করলো। ওপাশ থেকে দীপ জিজ্ঞেস করলো, তুমি এসেছো? হ্যাঁ, রাস্তার পাশেই। তোমাদের কতটুকু? এবার বের হও। তরুর কথা সম্পূর্ণ এড়িয়ে গেলেন তিনি, বললেন না। ভাবলেন এসে দেখবে না হয়। দীপ বলল, শেষ ছোট আব্বু, সব কথা আটক। 2-4টে পালিয়েছে, মেয়েদেরকে উদ্ধার করা হয়েছে। আমি আসছি। পরপর বলল, বের হ সাইফ। তাইব শেখ আর কিছু বললেন না। ফোনটা হাতে নিয়ে দীপ সাইফের অপেক্ষা করতে লাগলো। সময় চলে যাওয়ার পরেও যখন দুজনের কেউ আসলো না, তখন উনি চিন্তিত হয়ে উঠলেন। এখানে জায়গাটা নিরাপদ। উনি এদিক ওদিক তাকাতে থাকা তরুকে বললেন, আপনি বসুন আম্মু, আমি যাবো আর আসবো, বের হবেন না কেমন? তরু মাথা দোলায়। আচ্ছা। পরপর উনি নেমে গেলেন। পরিবেশটা নীরব হয়ে এলো। তরুর গা ছমছম করতে লাগলো। সে গুটিসুটি মেরিয়ে বসে রইল। ভয় লাগছে, বুক লাফাচ্ছে, কাঁপছে। বেশ খানিকক্ষণ পর তার কানে একটা অতি ক্ষীণ শব্দ বেজে উঠল। কয়েকটা পায়ের পদশব্দ। দূরে কোথাও দিয়ে হয়তো পালাচ্ছে, কিংবা তাকে ফলো করছে না তো। তরু ভয়ে ভয়ে মাথা উঠালো। এমনিতেই আগে থেকে ভয় লাগছে। সিট থেকে মাথা বের করে বাইরে নজর দিল সে। এদিক ওদিক তাকিয়ে সামনে তাকাতেই গাছের ফাঁক ফোকর দিয়ে একটা সুগঠিত দেহের আগমন দেখে সে সুনিশ্চিত হলো চাঁদের ঝলমলে আলোয় দীপকে চিনতে তার একটুও সমস্যা হলো না। তার সকল ভয় কুরপুরের ন্যায় উবে গেল। দীপ হয়তো লক্ষ্য করেনি এখনও, অথচ সেই মুহূর্তে
রাতে একটা বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। কোথা থেকে শক্ত একটা শুকনো কাঠ তরুর মাথার পেছন দিয়ে লাগলো। সেই শুকনো কাঠে গেঁথে থাকা লোহায় মাথার নিচে ঘাড়ের অংশ কেটে ছিন্ন ভিন্ন হলো। ঘটনার আকস্মিকতায় ব্যথায় তরু দু হাতে মাথা চেপে চিৎকার করে উঠল। আম্মু! সেই শব্দে চিৎকারে দীপ চমকে ওঠে। যারা মেরেছে তাদের উদ্দেশ্য ছিল দীপ। কয়েক হাতের দূরত্বে থাকা দীপ সব ভুলে দৌড়ে আসলো। তরুকে দেখে সে আশ্চর্য হয়ে উঠল। দীপ এসে টেনে দরজা খুলল। তরুর মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। রক্ত দেখে তার চোখ মুখে সব ঝাপসা ভাসছে। সে দীপকেও দেখল। চোখ বন্ধ হয়ে আসে। উদ্বিগ্ন দীপের তখন কলিজায় পানি নেই। সে তরুর মাথার পেছনে হাত দিয়ে দেখল রক্তের ফোয়ারা। দীপ বলল না কিছু। একটানে তরুর গলার ওড়না খুলে মাথায় পেঁচালো। তরুর গালে আলতো হাতের থাপড়ে অস্থির অশান্ত গলায় উত্তেজিত হয়ে বলল, চোখ বন্ধ করিস না নিধি, খোলা রাখ। দেখ, কিছু হবে না। তোকে আসতে না করে নি আমি? উফ, পাগল করে দিবি আমায়। আমি আছি, হবে না, কিচ্ছু হবে না। তরুর চোখ সত্যি সত্যি বন্ধ হয়ে এলো। এতটা অস্থির অশান্ত দীপকে সে এর আগে কখনোই দেখেনি, কখনো না। তরু জ্ঞান হারালো। দীপ তাইব শেখ কিংবা সাইফের আশায় থাকলো না। স্টিয়ারিংয়ে চাবি রাখা। সে তরুর মাথাটা সিটে রেখে দ্রুত পদক্ষেপে অপর পাশ দিয়ে গাড়িতে উঠল। বসে তরুর মাথাটা নিজের বাহুতে নিয়ে গাড়ি ছাড়ল। তার শরীর ঘেমে পুরো ভিজে গেল। মাথা হঠাৎ ফাঁকা লাগতে শুরু হলো। স্টিয়ারিংয়ে রাখা হাত তরুকে জড়িয়ে রাখা নিজের হাতের কাঁপন দেখে সে তরুর গুরুত্বটুকু উপলব্ধি করল। হৃদয়ে হওয়া রক্তক্ষরণ স্পষ্ট টের পাচ্ছে। তাকে নিয়ে হাসপাতালে পৌঁছে দীপ আরও অশান্ত হয়ে উঠল। পাগল পাগল লাগছে তার কাছে। অস্বাভাবিক সব কিছু। একটা প্রস্তরের ন্যায় মানব হয়েও তার পুরো শরীর দুশ্চিন্তায় কাঁপছে। অগোছালো এলোমেলো সব। মাথায় সেলাই লাগবে। বেশ অনেকটা কেটেছে। সেলাইয়ের জন্য নিয়ে যাওয়ার সময় দীপ প্রথমবারের মতো একটা আশ্চর্যজনক কাজ করে বসল। একগাদা মানুষের সামনে তরুর মসৃণ কপাটায় উদ্বিগ্ন হয়ে ঠোঁট চাপল, যেন তার ব্যথাটুকু শুষিয়ে নিতে চাইছে। কেন, কি জন্য সে জানে না। শুধু জানে তার কষ্ট হচ্ছে, বুকে পাথর জমেছে। কিছু ভাবার মুহূর্ত পর্যন্ত পেল না সে। হঠাৎ কি হয়ে গেল? কতক্ষণ ঠোঁট চেপেই রাখল সে ঠোঁট দুটো কাঁপে তার। মানুষ বলে কাঁদলে মন শান্ত হয়, না হলে মনে পাথর জমা হয়ে যায়। কিন্তু দীপের চোখে পানি আসছে না। তাতে করে তার ভেতরে কতটুকু কষ্ট হচ্ছে সেই বর্ণনা দিতে গেলে লোক পাগল হয়ে যাবে। নিজের শরীরে ব্যথা পেলেও তার এতটা কষ্ট হয় না কখনোই। দীপ নিজের মাথাটা দেয়ালে ছেড়ে দিল। কার কাছে যেন অভিযোগ করল, এতটা পাগল কেন করলি আমায়? কেন? প্রথমবার নিজের জীবনে তরুর অবস্থান দীপ নতুন করে অনুভব করল। তার চোখ ক্লান্তিতে মুদে আসলো। শরীরে তখন সাদা শার্টের পুরো জায়গা জুড়ে রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে। ফ্লোরে বসে দেয়ালে মাথা ঠেকিয়ে দিল দীপ। বুক ধুকপুক তো আছেই। কোথায় আসিস দীপ? তাইব শেখের চিন্তিত গলা শুনে দীপ শান্ত হয়ে জবাব দিল, হাসপাতালে। তাইব শেখ হড়বড় করে বললেন, কেন, কার কি হয়েছে? তরু তোর সাথে? আমার মেয়েটার কিছু হয়নি তো বাপ? তোমার মেয়েটারই হয়েছে যা হওয়ার। ওকে কেন নিয়ে গেলে ছোট আব্বু? নিধি ছোট এখনো, এত বায়না যায় ওর সাথে? মেয়েটা যেতে চায়নি, আমি তো নিয়ে গেলাম। আমি রাস্তায়, তুই ঠিকানা দে, আমি আসছি। হয়েছে কি? দীপের ভেতরের আগুন সম রাগ নিভে গেল। সে ভেবেছিল তরু জেদ ধরে এসেছে। এমনটা হলে তরুকে জায়গায় মেরে ফেলত সে। ব্যথা পেয়েছে সে। অথচ দীপের কি অবস্থা হচ্ছে সেটা আদৌ বুঝতে পারবে কখনো? তরুর মাথার পেছনে সেলাই করা হচ্ছে। রাত 2টোর দিকে দীপ কেবিনে ভাড়া করল। সেখানেই তরুকে রেখেছে নার্সরা। দীপ নিজেও ঢুকলো। একজন ডক্টর হাতে সেলাইটা চেক করে দীপকে বলল, ওনার শরীর প্রচুর পরিমাণ দুর্বল। রক্ত তো বলতে গেলেই নেই একদম। আজকে এত রক্ত গেল, উনি তাই দুর্বল হয়ে পড়েছেন বেশি। এখন ঘুমাচ্ছেন। স্ল্যান শেষ হতে 2 ঘন্টা লাগবে। সকালে নিয়ে যেতে পারবেন? জি, ধন্যবাদ। দীপ ছোট করে জানালো, ইটস মাই প্লেজার। বলে সবাই বের হয়ে গেল। রাস্তায় হঠাৎ তাইব শেখের বুকের ব্যথাটা বেড়েছিল। দীপ তাই সাইফকে বলেছে ওনাকে বাড়িতে নিয়ে যেতে। এমনিতেও সকালে তরুকে ওখানেই নিয়ে যাবে। এখন এসে লাভ নেই। তাইব শেখ নীলিমাকে কি বলেছেন সেটা উনিই জানেন। দীপ সেসবে মাথা ঘামালো না। গায়ের শার্ট বদল করা হয়নি। সাইফকেও না করে দিয়েছে। সে গিয়ে ধীর কদমে তরুর শিওরে বসল। মাথার পেছনে ঘাড়ের দিকে 6টা সেলাই লেগেছে। কপাল থেকে ব্যান্ডেজ করা।
যেটা কানের উপর দিয়ে গিয়েছে, একটু সামান্য কানের লতি দৃশ্যমান। দীপ দেখলো তরুর কানের সোনালি চিকন দুলটা, হয়তো অসুবিধা হচ্ছে। সে আস্তে করে দুটো দুল খুলে নিল। একটা খুলে আরেকটা খোলার সময় একজন নার্স আসলো। দীপের ভ্রুক্ষেপ নেই, সে সেভাবেই রইল। শেষ হলে দুলগুলোকে নিজের পকেটে ভরে সেভাবে ঠায় বসে রইল, নড়ল না চলল না। কেবল এক দৃষ্টিতে দেখে গেল তরুর ফ্যাকাশে ঘুমন্ত মুখটা। তখন চুমুটা কিভাবে দিয়েছে এটা নিয়েও দীপের অস্বস্তির শেষ নেই। হুঁশ ছিল না। সে তরুর চিকন হাত দুটো নিজের হাতে শক্ত করে ধরল, ছাড়ল না। এক মুহূর্তের জন্য দুটো চোখের পাতা এক করল না সে, কেবল দেখেই গেল। ভিন্নভাবে আবিষ্কার করলো নতুন গল্প, নতুন চাওয়া, অনাকাঙ্ক্ষিত পাওয়া। চারিদিকে যখন ফজরের ধ্বনি শুরু হলো, তরুর চোখের পাতাগুলো হালকা নড়ে উঠল। তার ঘুম ভাঙছে। সেই বড় পাপড়ি জোড়ার নরম দেখে দীপ হাত ছেড়ে দিল। তরু কোনো মতে চোখ দুটো পিটপিট করে খুলল। এক হাতে মাথা চেপে ধরতে গেলে সেলাইনের নলে টান লাগায় আহ শব্দ করে উঠল। দীপ তাড়াতাড়ি তার বাহুতে ধরে বলল, এত ছটফট করছিস কেন? কিছু লাগলে আমাকে বল। তরু নিচের বাহুতে ধরে রাখা দীপের হাতটার দিকে চমকে তাকালো। পরপর তাকালো দীপের মুখটাই। সবকিছু মনে পড়তেই সে হক চুকিয়ে উঠল। দীপের টকটকে লাল চোখ জোড়া দেখে সে বলল, দীপ ভাই। দীপ বলল, কোনো প্রশ্ন নয়, চুপ। তরু চুপ করে থাকলো না। আমার মাথায় সেলে লেগেছে। তুমি তুমি সারা রাত ঘুমাওনি ভাইয়া? ছোট আব্বু কোথায়? বলতে বলতে সে বাচ্চাদের মতো কেঁদে দিল। মাথা ব্যথা করছে, কিন্তু সে কাছে ভয় পেয়ে। যদি বড় কিছু হয়ে যেত, তার আম্মু তাকে বলে দিয়েছে সাবধানে যেতে। ততটুকু মুহূর্তে তার মনে হয়েছিল মাকে বলা কথাটা বুঝি ফলেই গেল। দীপ তার চোখের জল সযত্নে মুছে দিল, বলল স্থূল গলায়, কাদার কি হলো? কাটলে মাথা বেশি ব্যথা করবে, চুপ। তরু শান্ত হলো। বাইরে সবকিছু আলোকিত হচ্ছে। দীপ তরুর হাত ছেড়ে দিল তখন। আসছি আমি একটু। তরু আটকালো। যেও না, ভয় করবে আমার। তোর জন্য খাবার আনে কিছু, আমি কাউকে ডেকে দিচ্ছি। দীপ বের হতেই একজন নার্স সেখানে প্রবেশ করল। তরুর চোখ খোলা তখন। সেই মহিলা এসে টুলে বসে বলল, আপনার কিছু লাগবে ম্যাম? স্যার পাঠালো। তরু মাথা নেড়ে না বোঝালো, অথচ সেই মহিলা হেসে ফেলল। তোমাকে তুমি করি বলি, তুমি কিন্তু অনেক লাকি। তরু ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালো, বোঝেনি কিছুই। তার ফ্যালফ্যাল নজর দেখে মহিলা বলল, তোমার হাজবেন্ড প্রচুর যত্নশীল। তরু জিজ্ঞেস করে, হাজবেন্ড? হ্যাঁ, উনি তো কালকে যখন তোমাকে নিয়ে আসলো, বাবা কি অস্থির অবস্থা ওনার, যেন ব্যথাটা উনিই পেয়েছেন। হাত ছাড়তেই চাইছিল না। এখানে বসেই তুমি কানে ব্যথা পাবে বলে কানের দুলগুলো খুললো। সারা রাত হাত ছাড়েনি। ওনার কথা শেষ হতেই তরু এক হাতে নিজের কানে নিয়ে গেল। সত্যি খালি। সেই মহিলা এবার মিটিমিটি হাসল। আর কি করেছে জানো? সারা রাত তোমার দিকে তাকিয়ে থেকেছে। ভালো কথা, চোখ দুটোও লাল। কিন্তু তখন সবার সামনে পাগলের মতো মানুষ না দেখেই কপালে চুমু খেয়েছে। কি অস্থির, কি অশান্ত। তরু আশ্চর্য হয়ে চোখ দুটো বড় বড় করে ফেলল। তার বিশ্বাস হচ্ছে না। দীপ তার কপালে চুমু খেয়েছে। কেন? কিসের অধিকারে? সে তাড়াতাড়ি কপালে হাত ছোঁয়ায়। তারা দুজন এখনও চাচাতো ভাই বোন, সেখানে চুমু। তরুর প্রথমে শুনে ভালো লাগলেও এই বিষয়টা খানিক খটকা লাগলো। এতটা বেপরোয়া দীপ কেন হবে? তার ভালো লাগলো না বিষয়টা। সরাসরি চুমু। সেই মুহূর্তে দীপ প্রবেশ করল। তাকে দেখে নার্স মহিলা চলে গেল। তরুর কাছে দীপের নির্ঘুম চোখ জোড়া দেখে সত্যিই খারাপ লাগলো। তবে সে জিজ্ঞেস করল না কিছু। দীপ হাতে করে স্যুপ এনেছে। বসে কেউ কোনো কথা বলল না। তরু একদম চুপচাপ। দীপ তাকে উঠিয়ে বসিয়ে দিল। কোনোরকম ব্যথা না পাওয়ার অভিলাষে কোমল আচরণ তার। মেয়েটা আরও একবার পুনরায় মুগ্ধ হলো। তাকে বসিয়ে মুখের সামনে চামচ তুলে ধরল দীপ। তরু অবাক হলো, এটা ভেবে যে দীপ তাকে ধমকাচ্ছে না। মুখ দেখে মনে হচ্ছে গভীর চিন্তায় চিন্তিত। সে বলল নিজেই, তুমিও তো কিছু খাও না, একটু ঘুমিয়ে নিতে। দীপ বাড়ির দিকে তাকিয়ে থেকেই বলল, কোথায়? তোর পাশে? তরু কি ভেবে যেন চুপ হয়ে গেল। কপল দুটো লাল হলো একটু। সরাসরি এভাবে কেউ বলে? এতটা চিন্তিত দীপকে সে কখনো দেখেনি। না দেখেছে এতটা যত্নবান দীপকে। খাওয়ানোও শেষ হলে তরুকে ওষুধ খাওয়ালো দীপ। মুখ মুছে শুতে হেল্প করলো। মাথায় হাত দিয়ে জ্বর আছে কিনা সেটাও চেক করলো। ব্যথা পাচ্ছে কিনা, কষ্ট হচ্ছে কিনা সেটাও জিজ্ঞেস করলো।
সবশেষে চুপচাপ বসে রইল পাশেই। তরু কতক্ষণ চুপ থেকে পরিবেশের অবস্থা অবলোকন করল, হালকা সকালের ভাব প্রকৃতিতে। সে চিন্তিত মুখে গম্ভীর হয়ে বসে থাকা দীপকে আস্তে করে শোধালো, কিছু বলবে? শুধু এতটুকু শব্দই হলো। দীপ ফ্লোরে দৃষ্টি গেঁথে ঠায় বসে রইল। মেয়েটা সেই মুখে অনিমেষ বেহায়ার মতো চেয়ে রইল। দুর্বল আঁখি মুগ্ধতায় লেপটে এলো। দীপের শৈলে শুভ্র শার্টের রক্ত দেখে তার অনুভূতি উলটপালট হয়ে এলো। মনের মধ্যে সুখ পাখি ডানা ঝাপটে শান্ত হলো। এপাশে দীপ তখন সিদ্ধান্ত নিচ্ছে, কঠিন সিদ্ধান্ত। উড়নচণ্ডী তরুকে সামলে রাখতে একটা দ্বীপের প্রয়োজন অধিক। সে ভেবেছে, সারা রাত কোমল আননে চোখ বুলিয়ে ভেবেছে সে। মিনিট পার হয়ে গেল অনেকগুলো, 1, 2, 3। সেই সাথে বাড়ল দুই আত্মার অস্বাভাবিক স্পন্দন। তরুর কেমন হাঁসফাঁস লাগতে শুরু করলো। বাইরে পাখির কিচিরমিচির। আরও 2 মিনিট যেতেই দীপ আচমকা চোখ তুলে তরুর দিকে তাকালো। অন্য সময়ের মতো সেই গভীর কালগ্রাসী চোখ থেকে তরু চোখ সরালো না। কি এক মুগ্ধ মায়ায় তার চোখ জোড়া দ্বীপের চোখেই স্থির রইল। দ্বীপ সময় নেয় না, পল্লব বিশিষ্ট দুটি কৌতূহলী চোখে চেয়ে অস্বাভাবিক গলায় প্রশ্ন ছড়ে, এইভাবে অসুস্থ হলে দুজনের সেবা যত্ন করার জন্য হলেও বিয়েটা করে নেওয়া উচিত, তাই না? অবিশ্বাস্য শব্দগুলো শুনে তরু হতভম্ব হয়ে গেল। তার হকচকানো ভাব দেখে দীপ মনে মনে হাসে। মেয়েটা কথাগুলো বুকে গাঁথার আগে মস্তিষ্কে পৌঁছানোর পূর্বেই দীপ উঠে দাঁড়ালো। চলে যেতে নিলে তরু আচমকা একটা হাত টেনে ধরল। অপর হাতে ব্যথা পেলেও শব্দ করল না। তার মনে হচ্ছে সে বধির হয়ে গেছে। বাইরে কোনো শব্দ তার কানে পৌঁছতে পারছে না, কেবল দীপের কথাগুলো বাজছে, বিয়ে। দীপ ঘাড় ঘুরিয়ে তাকালো। তরু ভুলল সব। সে চোখে চেয়ে অস্ফুট স্বরে আওড়ালো, আমাকেই কেন? তার অবচেতন মন হয়তো দ্বীপের স্বীকারোক্তি শুনতে চেয়েছিল, ভালোবাসার স্বীকারোক্তি, অথচ দ্বীপ কাজ ঝাঁকালো নিরুত্তাপ হয়ে। বয়স হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে না? এ বয়সে কি করবে? তুই করে নে, ঠকবি না। তরুর চোয়ালদয় হা হয়ে রইল। দীপ সেটা আঙুলের সাহায্যে বন্ধ করে দিয়ে চলে গেল। সে কিচ্ছু বলতে পারল না। দ্বীপের চলে যাওয়া শরীরটার দিকে চেয়ে থেকে চোখ বন্ধ করে ফেলল। সেকেন্ড যেতেই আবারও খুলল। এটাকে কি বলে, প্রেম নিবেদন নাকি বিয়ের প্রস্তাব? তার মন নিতেই পারল না কিছু। অবাক হয়ে সে কেবল চেয়েই থাকলো। খুশি হলো নাকি দুঃখ পেল বোঝা গেল না। তাই বলে সরাসরি বিয়ের প্রস্তাব? সকাল 7টা বাজতে না বাজতেই তরুকে নিয়ে তাইফের ফ্ল্যাটে আসলো দীপ। মেয়ের মাথায় মোটা ব্যান্ডেজ দেখে নীলিমা যার পরনাই অবাক। এ কি হাল মেয়ের? রাতে যে তাইফ শেখ তাকে বললেন তরুকে নিয়ে উনি বের হয়েছিলেন। নাফিজা নাকি নামের মেয়েটা রাতে দেরি হয়ে যাওয়ায় ওখানেই থেকে গেছে তরু। তাহলে এখন এই অবস্থা কেন? দরজার সামনে থেকে ওনাকে সরতে না দেখে দীপ তাড়া দিল, সরে একটু, ছোট আম্মু, ভেতরে যাই। উনি কথা না বলেই পাথরের ন্যায় সরে দাঁড়ালেন। দীপ তরুকে নিয়ে আস্তে করে সোফায় বসালো। মাথায় একটু ব্যথা পেয়ে তরু মুখে ব্যথাতুর শব্দ হতেই নীলিমা ধ্যানে ফিরলেন। ত্রস্ত পায়ে হেঁটে এসে তরুর পায়ের কাছটায় বসলেন। ব্যথা কিভাবে পেলি মা? কি হয়েছে তোর? কেতো না ছোট আম্মু, বেশি কিছু হয়নি, মাথার পেছনে কেটে গেছে, সেলাই লেগেছে। উনি দীপকে প্রশ্ন করলেন, কয়টা? 6টা। মহিলা এবার কেঁদেই ফেললেন। দাঁড়িয়ে তরুর মাথায় হাত বোলালেন, ভেজা চোখ আঁচলে চাপলেন। 6টা? বেশি ব্যথা করছে? আমি তোর মাকে ফোনে বলেছি তোর খোঁজ খবর রাখবো, খেয়াল রাখবো। এখন কি জবাব দিব আল্লাহ? কান্নায় ব্যস্ত উনি আর কিভাবে পেল, কোথায় পেল কিচ্ছু জিজ্ঞেস করলেন না। রোমে এসে তাইফ শেখকে উঠিয়ে তরুর জন্য ফলমূল কাটতে গেলেন, সাথে খাবারও বানাতে হবে। তাইফ শেখ এসে নিজেও অবাক হলো। তরুর হাতটা ধরে উনি অনুশোচনায় ডুবলেন। সরি আম্মাদান, আমি আপনাকে নিয়ে গিয়ে। ছোট আব্বু প্লিজ এভাবে বলো না, ভাগ্যে থাকলে যে কোনোভাবেই তো পেতাম। সে পাশে শয়তান হয়ে দাঁড়িয়ে থাকা দীপের দিকে আর চোখেও তাকালো না। ব্যথাটা তার জন্য খুশিরও বটে, কিন্তু সেই হসপিটাল থেকে মেয়েটা একটাবারও তাকায়নি দীপের দিকে। অসম্ভবভাবে তার বুকসহ ভেতরের সবকিছু কাঁপছে মনে হচ্ছে, শরীর ঘামছে, মন মস্তিষ্ক বিষয়টা এখনও ক্যাচ করতে পারছে না। এমতা অবস্থায় সে সেই মানবের দিকে কিভাবে তাকাবে? এত অস্বস্তি কোথায় রাখবে তরু? তাইফ দীপকে বললেন, তুই ঘরে যা দীপ। দীপ এক পলক মাথায় নিচু করে থাকা তরুকে দেখে চলে গেল। হাঁটতে হাঁটতে সাইফকে কল দিয়ে বলল, আমার ব্যাগটা নিয়ে আয়, শার্ট নেই এখানে।
তরু হাফ ছেড়ে বাঁচল, দম আটকে আসছিল এতক্ষণ। কিভাবে যে কি হলো, তরু এখন দীপকে ভাইয়ের নজরে কিভাবে দেখবে, কিভাবে? সে মাথাটা সোফায় এলিয়ে দিল। তার অবস্থা হয়েছে এমনি নাচুনি বুড়ি, আরও তাও ঢোলের বাড়ি। সাইফ নিজে রেডি হয়ে কি মনে করে যেন নাফিজাকে কল দিল। স্ক্রিনে জল করা সাইফের নামটা দেখে নাফিজা হকচকায় খানিক সময় নিয়ে ধাতস্থ হয়ে রিসিভ করে সুমধুর কণ্ঠে বলে, জি কেমন আছেন? তার প্রশ্ন তার কণ্ঠ সম্পূর্ণ অপেক্ষা করে সাইফ বলল, এক জায়গায় যাবে আমার সাথে? নাফিজা দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করল, কোথায়? সাইফ সোজাসুজি ভরিতা ছাড়া বলল, তরুর ছোট আব্বুর ফ্ল্যাটে। বলে আবারও প্রশ্ন ছড়ে। যাবে? মেয়েটা মনে মনে বলল, একটা আপনি আমার জীবনে নেই সাইব, থাকলে তার সাথে হাসতে হাসতে জাহান্নামে যেতেও রাজি আমি। আপনি হয়ে যান না, আমি যে খুব একা সাইব, খুব একা। মুখে বলল, হঠাৎ সেদিন তো গেলাম। তরু ব্যথা পেয়েছে মাথায়। এমা কখন কিভাবে? সব ব্যথা কি শুধু মেয়েটার কপালেই জুটে? অথচ নাফিজা জানল না তরুর ব্যথা পাওয়ার পরের যত্নগুলো সম্পর্কে, একটা নতুন ব্যক্তিত্বের টের পাওয়া সম্পর্কে, অপ্রত্যাশিত পাওয়া সুখগুলো সম্পর্কে, যেগুলো একান্তই তরুর, যার স্বপ্ন জুড়ে তরুর রাজত্ব। আঘাতের পরে যেই সুখ সে পেয়েছে, সেই সুখ কোটি টাকাতেও কেনা যায় না, অমূল্য সেসব। আর সেসবের একচ্ছত্র অধিপতি এখন তরুণীধি শেখ। নাদিম আজকে স্কুলে যাবে না, তার তরুপও ব্যথা পেয়েছে, তবুও সে স্কুলে কেন যাবে? অসম্ভব। নীলিমাও তাকে আর সাধলেন না। সময়টা দুপুর 1:30। অনেকক্ষণ হয়েছে এখানে সাইফ আর নাফিজাও এসেছে। মেয়েটা এসেই আগে জড়িয়ে ধরেছে তরুকে। তরু যখন বলল, বেশি কিছু হয়নি আপু, নাফিজা ধমকে বলেছিল, বেশি বুঝো। তোমার বেশি বোঝার জন্যই বারবার এমন হয়। গতবার হাত কাটলো, শিক্ষা হয় না? সেসব শুনে তরু হেসেছিল। মাথায় এতটুকু আঘাতের পর সে কি পেয়েছে তা কি আর নাফিজা জানে? তরুর যে মনের ভেতরে প্রজাপতি ওড়ছে। সবাই একটু বিশ্রামের জন্য এখন তাইফ শেখ আর নীলিমার রুমে অবস্থান করছে। সোফায় দীপ আর সাইফ বসেছে। তাদের পায়ের কাছে বসে নাদিম ফোনে গেম খেলছে। বিছানায় তরু এক পাশে, তার ছোট আব্বু আরেক পাশে ছোট আম্মু। নাফিজা বসেছে পায়ের কাছটায়। সবাই এত সুন্দর ব্যবহার করছে তার সাথে, তার মনেই হচ্ছে না এরা সবাই অপরিচিত কেউ, মনে হচ্ছে কত বছরের আত্মীয় তাদের। নাফিজা ঠিক করল এবার গিয়ে এই সুন্দর পরিবারটা সম্পর্কে সে তার বাবাকে জানাবে। তরুর মতো একটা ছোট্ট বোন পেয়েছে, সে এটাও বলবে। তাইফ শেখ হালকা হেসে দীপকে উদ্দেশ্য করে বললেন, কয়েকটা দিন থেকে যা দীপ, তরু সুস্থ হোক খানিক। দীপ কাজ ঝাঁকায়, আমার সমস্যা নেই, ওকে জিজ্ঞেস করো। এতক্ষণ পর তরু সরাসরি তাকালো দীপের দিকে। দীপ নিজেও তাকিয়ে তার দৃষ্টিতে দৃষ্টি পড়তেই সে ভ্রু না যায়। অজানা কারণে তরু চটপটে ভঙ্গিতে দৃষ্টি সরিয়ে নিল, অন্যদিকে তাকালো তৎক্ষণাৎ। তার নিঃশ্বাস নেয়ার দরুন নাকের পাটা ফুলে উঠল। দীপ আশ্চর্য হয়ে বিড়বিড় করে, এটা একদিনে এতটা পাগল কিভাবে হলে? হয়েছেটা কি? তাকাচ্ছি না, আজব। পরপর ভাবলো না তাকাক, তার কি? মেয়ে যতবার তাকায় দীপের গলা ততবার শুকিয়ে কাট কাট হয়ে যায়। তার চাইতে বরং থাক। না না ছোট আব্বু, থাকতে পারবো না, আমার অনেক পড়া আছে। দুদিনে কিছু হবে না? এমনিতেই 3 দিন চলে গেছে। নাফিজা জিজ্ঞেস করল, তাহলে কোন দিন যাবে তরু? আমার আবার কালকেই যেতে হবে, অনেক থেকেছি। তরু আর চোখে দীপের দিকে তাকিয়ে ছোট্ট করে প্রশ্ন করে, চলো আমরা কালকে চলে যাই। হ্যাঁ বলেই চোখ ফের ঘুরিয়ে নেয়। ফের দীপ বিরক্ত হয়, জানায়, আচ্ছা। তায়েফ নীলিমার হাজার জোড়াজুড়ি সত্ত্বেও তরু মানল না। কোচিংয়ে পরীক্ষা চলছে, যেতেই হবে। অগত্যা শেষমেশ হার মানলেন ওনারা। ফোনে সেসব কাহিনী শেখবাড়ি যেতেই আরেক দফা যুদ্ধ সেই ফোনেই সম্পূর্ণ হলো। শেষে সব দোষের 60% পেল তরু, আর বাকি 40% গিয়ে জমা হলো দীপের ঝুড়িতে। বাবার এত এত ধমক খেয়ে দীপ শুধু তরুর প্রতি কটমট করেছে। সিদ্ধান্ত ফাইনাল হয়েছে, তারা 4 জন প্রথমবারের মতো একসাথে ঢাকা যাবে। সাইব বের হয়ে এসে নাফিজাকে বলল, চলো তোমাকে দিয়ে আসি। নাফিজা বাদ সেধে বলল, না না না, আমি যেতে পারবো। ছেলেটা তৃতীয়বারের মতো চোখ রাঙায়। বেশি কথা বলো, চুপ। সে আর কথা বাড়ায় না। অজান্তেই তাদের মধ্যে যে সম্পর্কের সূচনা হচ্ছে তার আপাতত দৃষ্টিতে কোনো নামই নেই। নাফিজা কেবল জানে সাইফের চোখ রাঙানি তার ভালো লাগে। সেবার চট্টগ্রামে প্রথম, দ্বিতীয় দিন কফি শপে, আর আজকে এখানে।
বাকি জীবনে কখনো কোনো চোখ রাঙানো সাইফকে পেলে নাফিজা সেটাকে আবারও সযত্নে মন বাগানে তুলে রাখবে। রংচং মিশিয়ে সাজাবে একটা সুন্দর আকাশ, যে আকাশে থাকবে নীল সাদার অপূর্ব মিশেল। রিস্কা কতদূর এগোতেই নাফিজা জিজ্ঞেস করে আগ্রহ সমেত, আপনার বিয়ের কি খবর? আম্মু যেই মেয়ে চুজ করেছিল সেই মেয়ে পালিয়েছে। নাফিজা হঠাৎ হেসে উঠল। এবার আপনার কপালে ছেঁকা ছাড় আছে? সাইফের জবাব তৎক্ষণাৎ ধেয়ে এসে মেয়েটার কর্ণকুহুরে বারংবার বাড়ি খায়। এবার যে ভালোবেসেছে তাকে হারাতে দেব না, ছেঁকা খাওয়ার চান্স নেই। মেয়েটা হুলস্থুল গলায় প্রশ্ন করে, কে ভালোবাসছে? আছে কেউ একজন, আশেপাশে, চারপাশে, কিংবা কিছুটা আছে। সাইফের দুষ্টুমি গলা বুঝতে পেরে নাফিজা হকচকায়। শ্বাস প্রশ্বাসের আনাগোনা বেড়ে এক সমুদ্র হয়। বুকের ওঠানামার গতি চোখ এড়ায় না সাইফের। সে মুখ ঘুরিয়ে হাসে। কতক্ষণ পর শান্তশিষ্ট একটা প্রশ্ন আসে, মেয়ে পালিয়েছে আপনি জানলেন কিভাবে? আন্টি তো জীবনেও বলবে না। সাইফ নিজেও স্বাভাবিক হলো। স্নিগ্ধা বলেছে। স্নিগ্ধা? আমার ছোট বোন 9-এ পড়ছে। ওহ, পরিচয় করিয়ে দিয়েন একদিন, সেও নিশ্চয় আপনার মতোই কিউট। বলেই সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয়। কি যে হয় হঠাৎ হঠাৎ মুখটা কন্ট্রোলেই থাকে না। সাইফ সে অবস্থা পর্যবেক্ষণ করে হেসে বলল, সেধে এসে লজ্জা পাওয়ার মতো কাজ করো। আমি দিলেই পড়ে জোরে শ্বাস নাও। কি মানে এসবের? প্রেমিকার মতো ব্লাশ করারই কি কারণ? নাফিজা জবাব দেয় না। কোথায় একটু নর্মাল কথা বলবে তা নয়, নাফিজা তো ভালোই ভেবেছিল। আজকাল তো সাইফ বড্ড খারাপ বের হচ্ছে। সে কি জানে না মেয়েদের এত লজ্জা দিতে নেই, সরাসরি এভাবে বলতে নেই। জানলে বলতো এভাবে। এতটা লজ্জা দিত নাফিজাকে। পরদিন বিকেল 4টা বাজে তারা ঢাকা পৌঁছালো। তরু অন্য সময়ের মতো এত ছটফট করেনি, দীপকে একটুও জ্বালায়নি। দীপ জানে এত অভিনয়ের মাত্র 2 দিন কিংবা 4 দিন যাবে, সব ভুলে আবার ঠিক হয়ে যাবে। বাড়িতে ঢুকে 3 দিন পর মাকে দেখে তরু অনেকক্ষণ মায়া বেগমকে জড়িয়ে ধরে বসে থাকলো চুপচাপ। আহ্লাদ দেখে দীপ চোখ মুখ কুঁচকে উপরে উঠেছে। আর কথা হয়নি দুজনের। সেখান থেকেই হালকা একটা দূরত্ব কেবল তরুর পরীক্ষা আর দীপের ব্যস্ততার জন্য সৃষ্টি হলো। অতি ক্ষীণতা। সাইফ বাড়িতে গিয়ে ঘুমিয়েছিল অনেকক্ষণ। রাতে ঘুম থেকে ওঠার পর মা বোন এক প্রকার চেপে ধরল তাকে। মা শর্ত দিল আগামী 6 মাসের মধ্যে ওনার বউ চাই, পুত্রবধূ। সাইফ যদি ওনাকে আশ্বস্ত করতে পারে তাহলে তো করলই, না হলে উনি এবার পাত্রী দেখা শুরু করবেন। বয়স কি কম হয়েছে? খাবার টেবিলে বসে স্নিগ্ধা বলল শাসানোর গলায়, সমস্যা কি তোমার সেটা তো বলবে। সবাই মায়ের সামনেই মুখের উপর বলে বসল, কিসের সমস্যা? বলেছিলাম না মেয়ে দেখতে। কোনো মেয়ে দেখলে তার আবার নাগর আছে? রুয়া বেগম ধমক দেন ছেলেকে। এসব কি ভাষা সাইফ? সাইফ অনেকক্ষণ ভেবে চিনতে আস্তে করে জানালো, তোমাদের আর মেয়ে খুঁজতে হবে না, আমারটা আমি নিজেই খুঁজে নেব। আছে একজন। মা জিজ্ঞেস করলেন, কে? ঠিক সেই মুহূর্তে টেবিলের উপরে থাকা সাইফের ফোনে কল আসলো। নাফিজার নাম্বার। তা দেখে 2 ঠোঁট আপনা আপনি প্রসারিত হলো সাইফের। নাম দিয়ে সেভ করা নয় বলে স্নিগ্ধা চিনতে পারল না। ভাবলো জরুরি কল হয়তো। সাইফ মনে মনে বলল, আমার ভাঙাচোরা জীবনে তুমি সবসময় অপ্রত্যাশিত তিথি হয়ে এসো। আমি অনাকাঙ্ক্ষিত ভাবেই বুকে জড়িয়ে নেব না হয়। পূর্ণিমা রাতে তুমি আমার জ্যোৎস্না হয়ে এসো। আমি মলিন বদনে যত্নে রাখবো না হয়। সেই প্রশ্নগুলো আবদারগুলো নাফিজা পর্যন্ত পৌঁছালো না। আর তারপর 20 থেকে 25 দিনের মাথায় বাড়ি থেকে 30 মিনিট দূরত্বের কোচিং থেকে ফেরার সময় তরু যখন একটা অতি পরিচিত রিস্কায় উঠবে তখন বান্ধবী তিশা তার ডান হাতটা চেপে ধরলো সবেগে। এতদিন ধরে তুই একটা জিনিস লক্ষ্য করেছিস তরু? তরু না বুঝে বোকার মতো প্রশ্ন করে, কি? তিশা জবাব দেওয়ার পূর্বেই 50 বছর বয়সী রিস্কাওয়ালা তরুকে বড্ড মায়া মিশিয়ে ডাকেন। উঠবে না মা? আসছি মামা, বল তুই। তিশা বলল, এই যে প্রতিদিন একই রিস্কা যাতায়াত করছিস সেটা বুঝতে পারিস? তার কথায় তরু ভ্রু কুঁচকে কতক্ষণ ভেবে বলল, আমার কাছে এক প্রকার পরিচিত মনে হয় রিক্সাটাকে। আর ওনাকে হয়তো প্রতিদিন এই সময় এখানেই থাকেন। এখানে ভাবার কি হলো? তুই জিজ্ঞেস কর ওনাকে। তরু স্বাভাবিকভাবেই হেঁটে গিয়ে রিস্কার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, মামা আপনি কি প্রতিদিন আমাকেই নিতে আসেন? উনিও স্বাভাবিকভাবে বললেন, হ কেন, তুমি জানো না? তরু আশ্চর্য হয়, কি জানবো? তোমার ভাই তো আমারে 3 মাসের লাইগা কইয়া দিছে যাতে তোমারে
প্রত্যেক দিন দিয়ে আসি, নিয়ে আসি। তার মুখ দিয়ে আশ্চর্যের রা বের হয় না। তিশা প্রশ্ন করে, কোন ভাই? কইলো হের ভাই, কি একটা নাম জানি। ত্রিদীপ শেখ? হ, ওইটো এখন কয়েকদিন আগেই তোমরা দুইজন কই জানি গেলা বস্তির ভেতরে। সেই সময় ওর ভাই আমার ওই ছোট মোবাইলটায় ফোন দিয়ে জিগায়, আমি তো খালি রিসিভ করবার পারি। বোনের লাগিয়া ভাইয়ের কি দরদ। তিশা খোঁচা দেয় তরুকে। ভাই? আহা গো। তরু একটু চিন্তিত হলো। এর জন্যই সেবার সে যখন বলল আমি ওর মাকে কথা দিয়েছি, দীপ বলেছিল আমি এনে দেব, পুনরায় কোনো প্রশ্নই করেনি। তখন তো সেসব মাথায় আসেনি। আর দীপ রিস্কা ঠিক করে দেয়ার কি মানে? ও বোকার মতো আওড়ায়। কোন দিন মামা? উনি হতাশ হয়ে বললেন, কিছু তো জানো না? প্রথম দিন না দুইজনে লগে আইলা। তরু আর বলল না কিছু। বাড়িতে আসার পর তিশা দুষ্টুমি করে মেসেজ দিল, আজ একটা অবিবাহিত চাচাতো ভাই নেই বলে। তরু লিখল, থাকলে কি হতো? ও মা, প্রেমিকার খোঁজ রাখতে রিস্কা ঠিক করা, এখানে ওখানে ঘুরতে নিয়ে যাওয়া, নূপুর কিনে দেওয়া, সুন্দর করে তুমি বলে বোঝানো, কত কিছুই তো হতো। তরুর চোখ আটকায় প্রেমিকা লেখা শব্দটায়। সে জিজ্ঞেস করে, প্রেমিকা? তিশা রাগ নিয়ে লিখে পাঠালো, ঢং, তুই ওনার প্রেমিকা আর উনি তোর প্রেমিক? বাদ দে বোন এসব। প্রেমিক বলতে হাসিস না। কিসের প্রেমিক আমার? আজ পর্যন্ত ভালোবেসে একটা ফুল কিনে দিয়েছে? কখনো লং ড্রাইভে নিয়ে গিয়েছে? নেয়নি। আর এখন তো কতদিন ধরে বাড়িতেই থাকে না, রাতে আসে, দেখাই হয় না। আমার কান্না পায়, বুঝে সেসব। আমার সাথে একটু সময় করে দেখা করলে কি হয়? এই তরু, তুই প্রপোজ করেছিস ভাইয়াকে? এমা না। থাক, তুই তোর আওলা ঝাওলা প্রেম নিয়ে, আমি পড়তে বসি। সেসবের আজ অনেক দিন। সময় গড়িয়ে দিন পেরিয়ে তরুর পরীক্ষা ঘনিয়েছে। ঠিক একই ধারায় গিয়ে পরীক্ষা আজ শেষ প্রান্তে। আর মাত্র দুটো পরীক্ষা। দ্বীপের ভাবনাই ঠিক হয়েছিল। লাশ লজ্জা আর অস্বস্তি সেই কবেই ভুলে গেছে তরু। তবে ভালোবাসা ভুলেনি, ওটা সম্ভব নয়। বরং সময়ের তালে তালে বেড়েছে, সেটা আকাশ ছুঁয়েছে। সম্পর্ক সব দিক দিয়েই এগিয়েছে। নাফিজা সাইফের খুনসুটি সম্পর্ক চলমান। প্রকৃতিতে এখন বিকেল চলছে। একটা বড় গাছের নিচে ইট সিমেন্টের বানানো বসার জায়গায় সামনে এক শান্ত নদী। সেই নদীর পানে অপলক স্থির দৃষ্টি নাফিজার। কাল হঠাৎ সাইফ বলল, চলো দেখা করি। নাফিজা না করতে পারেনি, রাজি হয়েছে এক বাক্যে। 1 ঘন্টা যাবৎ সে কেবল বসেই আছে। অবশ্য এসেছে আগেই। সাইফের আসার সময় হলেই তো মাত্র। তার যেন দেরি না হয়, তাই আগেভাগেই এসে বসেছে। হঠাৎ সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। অদূর হতে হেঁটে আসা সাইফকে দেখে তার ঠোঁটে হাসি ফুটল। মন প্রশান্তিতে ভরে উঠল। সাইফ এসে নিজের হাতটা এগিয়ে দিল। একটা নেতিয়ে যাওয়া গোলাপ। সে সেটা নিয়ে কানে গজলো, আস্তে করে বলল, বসুন। বসতেই তো এসেছি। বলতে বলতে বসলো সাইফ। নাফিজা চোখ রাঙায় একটু। ভালো কথা বের হয় না মুখ দিয়ে। বের হওয়ার সময় হয়নি এখনো। কি আজব মার্কা কথা, বুঝিই না। সাইফ হাসলো। ফুরফুরে হাওয়া দুজনের শরীরে দুদুল্যমান। সুরসুরি দিচ্ছে কিছু অজানা সুখ, অচেনা ভালো লাগা। সাইফ আচমকা বলল, নদীর পানিটা খুব সুন্দর, তাই না? নাফিজা মাথা দোলায়। সে তার দিকে ফিরে বলল, আমি বলেছি বলে বলেছো তুমি? নাফিজা চোখ কুঁচকে বলল, কেন, আমার চোখ নেই? আমার মতো না। তাই? হ্যাঁ। মেয়েটা একটু কাছাকাছি আসলেও মুখের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, দেখি আপনার চোখগুলো। সাইফ কথা না বলে শান্তভাবে তাকালো। মেয়েটাও তাকায়। দুজনের দৃষ্টি অনাকাঙ্ক্ষিতভাবেই দুজনের মনিতে আটকে রইল। ভিন্ন কিছু খুঁজতে গিয়ে নতুন কিছু পেল দুজনে। মুগ্ধ দুটির দৃষ্টির শুভ লগনে একটা কোকিল সুমধুর সুরে গান গেয়ে উঠল। ঝরে পড়ল 2-1টা শুকনো পুরনো পাতা। নদীর জলে সৃষ্টি হলো একটা মসৃণ ঢেউ। এ কি প্রকৃতির সারা নয়? তারা কি দুজনকে সময় দিচ্ছে না? সময় যেতেই নাফিজা মুখ ঘুরিয়ে নেয়। চোখে বিশেষ কিছু নেই? তোমাকে আটকানোর ওষুধ আছে, আর কি চাই? সাইফের ফিসফিসে স্বর। মেয়েটা চকিতে ঘাড় ঘোরায়। আরও একবার চোখে চোখ পড়তে সাইফ এক চোখ টিপল। নাফিজা দিনক্ষণ ভুলে তার বুকের বাঁ পাশে আলতো কিল বসালো। ফ্লার্ট করছেন? সাইফ তুরন্ত চলন্ত হাতটা থামিয়ে দেয় নিজ হাতে। এখানে আঘাত করবে না, ব্যথা পাবে।
সে হাত না ছাড়িয়ে বলল, আমি কিভাবে? সাইফ হাত ছেড়ে দিল, উঠে গিয়ে কোথা থেকে একটা পাতা আনলো গাছের, বসে সেটাকে মুড়িয়ে নাফিজার সামনে ধরে বলল, ধরো এটার ভিতরে একটা ছোট্ট প্রাণী আছে যে জীবন্ত, মানে তার প্রাণ আছে। নাফিজা মেনে নেয়। আচ্ছা। সাইফ এবার সরাসরি খুরখার দৃষ্টিতে তার দিকে তাকালো, চোখে চোখ রেখে বলল, এটার উপরে আঘাত করলে পাতাটা ব্যথা পাবে নাকি এর ভেতরে বসবাস করা প্রাণীটা? নাফিজা বুঝলো না কিছু, ফ্যালফ্যাল দৃষ্টিতে কেবল কতক্ষণ বোকার মতো চেয়ে রইল। সাইফ উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে পেছনে বসে থাকা নাফিজাকে আশ্বস্ত করল। টেক ইওর টাইম। তার গমন পথে মেয়েটা কেবল তাকিয়েই থাকে। কি বলে গেল সাইফ? তার বুকে আঘাত করলে নাফিজা ব্যথা পাবে, পাতার উপরে আঘাত করলে ভেতরের প্রাণ ব্যথা পাবে, কারণ সেই প্রাণ সেই পাতার ভেতরে অবস্থান করছে। তার মানে কি সাইফের বুকের ভেতর কি তবে নাফিজার বাস? সেই বুকের আঘাতে নাফিজা পাবে? মেয়েটা হকচকিয়ে ওঠে, অনুভূতির অন্তরালে চাপা পড়ে তার সকল বিষাদ। এক অজানা সুখে তার চোখের কার্নিশ ভিজে ওঠে। সে ঝরতে দেয় না, সুখ ঝরে যেতে নেই, সুখকে যত্নে রাখতে হয়। এই চোখের জল নাফিজার সুখ, সর্বসুখ, স্বর্গীয় সুখ। সাইফ খুব সুন্দর কথা বলে, একদম তার মনের মতো, শুনলে মন জোড়ায়, প্রাণ জোড়ায়। নাফিজার কেবলই কান্না পায়। গতকাল তরুর শেষ পরীক্ষা ছিল, এই তো দুপুর 2টা বাজছে। বাড়িতে আজকে পুরো পরিবার উপস্থিত। তরুর বহুদিন পর তাইফ শেখ নীলিমাকে সহ এখানে এসেছেন, বাকি 2 ভাই তাই তার কাজে যাননি। তাসিন হাফডে করে 1টার দিকে চলে এসেছে, আর অজানা কারণে আজকে দীপ নিজেও বাড়িতে। দুপুরের লাঞ্চ শেষ করে ড্রয়িং রুমে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সবাই, শুধু দীপ আর তরু অনুপস্থিত। দোয়েল ঘুমোচ্ছে। তরু তখন নিচের রুমে বসা, সে খেয়ে উঠে আসার পর থেকে ভাবছে, কাল যখন পরীক্ষা শেষ হয়েছে তখনই ভেবেছিল আজকে দীপের সাথে কথা বলবে। অনেকদিন ধরে তেমন একটা কথাবার্তা হচ্ছে না। সকাল থেকে বাড়ির এত মানুষের শুরু করে আর সুযোগ হয়ে ওঠেনি। মাত্রই তো খাওয়া দাওয়া শেষ হলো, এখন বরং যাওয়া যাক। আজ হঠাৎ করে তরু একটু কাজল পড়ল চোখে। সাধারণভাবেই তার সাজগোজ করা খুবই কম হয়, কেবল উৎসবের দিনগুলোতে হালকা করা হয়। সে নিজেকে আয়নায় দেখে রুম থেকে বের হলো। পরনে তখন একটা কালো চুড়িদার আর সাদার মধ্যে কালো প্রিন্টের প্লাজো। দীপের রুমের দরজা খোলাই আছে, কেবল একটু চাপানো। তরু মাথা বের করে উকিয়ে দিল। দীপ অলস ভঙ্গিতে খাটে বসে ফোন টিপছে, একটু পরপর পা দোলাচ্ছে। তরু মুখ চেপে হাসলো, হালকা গলায় অনুমতি চাইল। আসবো? দীপ এক পলক মাথা তুলে তার দিকে তাকালো, ফের মোবাইলে মনোযোগ দিল, জানালো, আয়। তরু উচ্ছ্বাস পায়ে সঙ্গে সঙ্গে প্রবেশ করে রুমের ভেতরে গিয়ে বসে দীপের পাশাপাশি। দীপ তখনও ফোনেই তাকিয়ে আছে। তার একটু মন খারাপ হলো, মনোযোগ পেতে একটু কাশলো। দীপ তবুও তাকালো না। আজব তো, এ লোক দেখেও না দেখার ভান করছে কেন? সে আর দূরত্ব মানে না। একটু উঠে একদম গা ঘেঁষে বসলো দীপের। বাহুতে বাহুর সংঘর্ষ পেয়ে দীপ তাকালো তার দিকে। হাস্যোজ্জ্বল তরুর মুখটা দেখে নজর দিল তরুর কাজল টানা মায়াবী আঁখি জোড়ায়। আরেকবার আর মুখের দিকে তাকালো না। হরিণী 2 চোখেই আটকালো তার ধ্যান জ্ঞান। সময়ের সাথে সাথে মুগ্ধতা ফুটলো তার নিজের চোখেও। সে কালো নয়ন জোড়ায় দৃষ্টি রেখে দীপ জগৎ ভুলে বসলো, বিড়বিড় করে আওড়ালো, আমার এত বড় সর্বনাশের কারণ যে তাকে তুই আর সাজাস নে নিধি। একবার ডুবেছে, এবার শ্বাস আটকে মরে যাব। তার অভিভূত দৃষ্টি দেখে তরুর বলতে মজা এলো, এভাবে তাকাবে না আমার প্রেমিক পুরুষ। না তাকিয়ে একবার আমার হয়ে যাও, আমি আমার পুরো জীবন তোমার পায়ের নিচে বিলিয়ে দিব। কিন্তু সে মুখে হেসে জিজ্ঞেস করল, কি দেখো? দীপ সঙ্গে সঙ্গে চোখ ফেরায়। এত কাছে তরুকে দেখে নিজে একটু সরে যায়, কণ্ঠে আদেশ ঢালে, দূরে বস। তরু কথা না বলে তাই করলো। দীপ ফের প্রশ্ন করে, কেন এসছিস? তোমার কাছে প্রয়োজন ছাড়া আসাও যাবে না। 4 মাস, পাক্কা 4 মাস ধরে কোনো খোঁজ নিয়েছো আমার? নাওনি, নিবে কেন? কে হই আমি তোমার? পরীক্ষা কালকে শেষ হয়েছে, এখনো পর্যন্ত জিজ্ঞাসা করলে না কেমন হয়েছে, কেমন দিয়েছি, রেজাল্ট কি আসবে? পালিয়ে কেন যাও? দীপ কেবলই আশ্চর্য হলো, এত কিসের অভিযোগ তরুর? এ কেমন অভিমান? তরুর চোখ টলমল করছে, তার ভেতরে আশ্চর্যতা বাইরে আসলো। বরাবরের মতো নিরুদ্বেগ, নিরুত্তাপ চাহনি, অথচ বুকের দহন বুকেই লুকায়িত। তরুর মন খারাপ বাড়ে একাধারে। লোকটার চোখ মুখ পাল্টে না, অভিব্যক্তি বদলে না। সে কেবল উঠে দাঁড়িয়ে সাফাই দেয়ার ভঙ্গিমা করলো, বলল নিজের মতোই, পড়ালেখায় ব্যস্ত ছিলে, এর জন্য কাঁদতে হবে? কিছু না হলে চোখে পানি এসে যায়। আগে তো এমন ছিলি না, চোখের পানি যেন বাইরে না আসে।
কাজল লেপটে যাবে, ভালো লাগবে না। তরু চোখ ঝাপটালো। কথা বলতে বলতে চোখে পানি এসে গেছে, কিভাবে কে জানে। জিজ্ঞেস করলো ভাঙা স্বরে। এখন ভালো লাগছে? দীপ লাকেজ বের করলো। ওয়ার্ড্রোব খুলতে খুলতে জানতে চাইলো, কে? চোখ। তোর চোখ সবসময় সুন্দর, মারাত্মক, আমার মরণ ফাঁদ। বিড়বিড় করে বলায় তরু শুনল না সেটা। দীপকে নিজের সব জামা কাপড় নামাতে দেখে তার কপালে ভাঁজ পড়ল গুটি কয়েক। দীপ নিঃশব্দে লাকেজ বিছানায় রেখে কাপড় আনতে লাগলো। তরু ভ্রু কুঁচকে ফেলল। কোথাও যাবে? দীপ জবাব দিল, হ্যাঁ। কোথায়? রংপুরে। সে অবাক হয় আবারও। তো এত জামা কাপড় নিচ্ছ কেন? দীপ জায়গায় দাঁড়িয়ে পড়ল। বিছানায় চোখ কপাল কুঁচকিয়ে বসে থাকা তরুকে জবাব দেয়, যাচ্ছি 6 মাসের জন্য। ওখানে 6 মাসের কাজ পড়েছে আমার। মানে? বাড়িতে কাউকে তো বলোনি। কখন যাবে? একা থাকবে ওখানে? চেঁচামেচি করছিস কেন? বাড়িতে এখন বলবো, কালকে যাব। একা থাকবো না তো মানুষ কোথায় পাবো? ফ্ল্যাট ভাড়া করেছে। খাবি কি? তোর এত চিন্তা কিসের? আরে আজব, তর্কে করবে। তরু চিন্তিত হয়ে উঠলেও সত্যি সত্যি 6 মাস এতদিন দীপকে না দেখে সে থাকবে কিভাবে? আর একা ওখানে দীপের খাওয়া দাওয়া ঘরদোর সব কে সামলে রাখবে? সাইফ ভাইয়া থাকলে তবু কথা ছিল, সাথে একটা মানুষ থাকলে তো ভালো। সে যদি যেতে পারতো। এখন তো পড়ালেখাও নেই, কিন্তু যাবে কিভাবে? এতদিন গিয়ে কি বলে থাকবে? পরের কয়েক মিনিট তরু কি ভাবলো কে জানে। হন্তদন্ত হয়ে আচমকা উঠে দাঁড়িয়ে খপ করে দীপের হাতটা টেনে ধরল। যদিও মুঠোয় আনতে পারল না। দীপ চকিতে তাকায়। কিছু বলার জন্য মুখ খোলার আগে তরু টেনে সামনে যেতে থাকলো। দীপ নিজের হাতের দিকে তাকিয়ে যেতে যেতে প্রশ্ন করলো অবাক গলায়, কি হলো? আরে কি করছিস? তরু সেভাবেই জবাব দিল, এসো আমার সাথে। আর কথা না বলে গটগট করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো সে। পায়ের শব্দে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একযোগে উপরে তাকালো। এত দৃষ্টি দেখে দীপ অস্বস্তি বোধ করলেও তরুর তাতে হেলদোল নেই। সে একদম সিঁড়ির নিচে এসে দাঁড়ালো। সবাইকে দেখে হাতটাও ছেড়ে দিল। তামজিৎ শেখ জিজ্ঞেস করলেন, কি হয়েছে তরু, এভাবে আসলে কেন? তরু ওনার মুখের উপর বলল, তোমরা জানো তোমাদের ছেলে কাজের জন্য 6 মাসের জন্য রংপুর যাচ্ছে? জাহানারা বেগম বললেন, জানতাম না, এখন জানলাম। সমস্যা কোথায়? কিছু সমস্যা নেই, তোমার ছেলে একা যাচ্ছে। তাসিন বিরক্ত হয়ে উঠল। তাতে তোর কি, ঝেড়ে কাজ। তরু এক পলক দ্বীপের দিকে চাইল, পরে দৃষ্টি ঘুরিয়ে আবারও সবার চোখে তাকালো। প্রত্যেকের চোখে মুখে জিজ্ঞাসা। মায়া, জাহানারা, নীলিমা, আরিশা দাঁড়িয়ে তার উত্তরের অপেক্ষায়। তামজিন, তাসদিদ, তায়েফ, তাসিন সোফায় বসা। নাদিম বাইরে খেলতে গেছে। পেছনে দীপ নিজেও উৎসুক। সে এবার তাকালো একদম বড় আব্বুর চোখ বরাবর। ভয় ডর ছাড়া ভনিতাহীন বলে বসল একদমে এক শ্বাসে, আমাকে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও, আমি ওখানে যাব তোমার ছেলের সাথে। তরুর মুখটায় ছোট থেকে কিছু আটকায় না। এটা স্বভাব তার আগে থেকেই। জানেন বাড়ির সবাই। কখনো স্কুলে কলেজে কোনো ছেলে খারাপ কিছু বললেও মাকে সে সুন্দর করে বলে দিয়েছে। সেবার টিউশন করার ছেলেটা যখন জিজ্ঞেস করলো চিঠিদারটা বয়ফ্রেন্ড কিনা, তরু সেটাও নিজের বাবার কাছে অনায়াসেই বলে দিয়েছে স্বাভাবিকভাবেই। তবে এবারেরটা একটু বেশি হয়ে গেল না? প্রত্যেকটা চোখ মুখ স্তব্ধ হয়ে পড়ল। দীপের আশ্চর্যের সীমা অতিক্রম হয়ে গেল। এ কেমন পাগল মেয়ে! সে যখন বিয়ের কথা বলেছিল তখন অবশ্যই সময় হলে সে নিজেই বলতো। তার জবান যেন বন্ধ হয়ে গেল। মিনিট পার হয়ে গেলেও কেউই ধাতস্থ হতে পারল না। তামজিৎ শেখ কেবল ঠোঁট নাড়লেন। কেন? তরু আবারও সোজা সাপটাভাবে স্বীকারোক্তি দিল, কারণ আমি তোমার ছেলেকে ভালোবাসি। অবলীলায় প্রকাশ করা অনুভূতির টুকরো খণ্ডন শুনে দীপের অদ্ভুত লাগলো। শরীরে অজানা অচেনা স্রোত বয়ে গেল। শিউরে উঠল পুরো কায়া। ভেতরে শান্তি পাচ্ছে নাকি জ্বলে যাচ্ছে সে খবর সে পেল না। কেবল অনুভব হলো জীবনের প্রথম কারো মুখে ভালোবাসি শুনে তার দেহ শীতল হয়ে গেছে। সে বড় করে দম ফেলতে চাইল, অথচ পারল না। তার নিঃশ্বাস গলাতেই আটকে রইল। চোখ বড় বড় হলো। দৃষ্টি থমকে চমকে একাকার হয়ে গেল। হৃস্পন্দন ফেটে বের হয়ে আসতে চাইল। এ পর্যায়ে তাসিন, আরিশা আর তায়েফ নীলিমার মধ্যে চোখ নাচানাচি হলো। তাদের দুই কাপল বিষয়টা জানে। তায়েফ শেখ জানিয়েছে নীলিমাকে, আর আরিশা জানিয়েছে তাসিনকে। তারা মিটিমিটি হাসলো। সেই হাসি দেখে বাকি চারজন আরও আশ্চর্য হলো। জাহানারা বেগম সেই কোনোদিন বলা আরিশার কথাটা মনে করলেন। ওনার তো সেদিনও কোনো আপত্তি ছিল না। কেবল ভেবেছিলেন এটা কিভাবে সম্ভব। ছেলে মেয়ে যে এতদূর এগোবে তা তিনি টের পাননি। এ পর্যায়ে মায়া বেগম তরুকে শাসালেন, কি সব বলছো কি তরু? মাথা ঠিক আছে?
এখানে সবাই তোমার বড়। তরু মাথা নামিয়ে নিল। তার কপাল ঘামছে অসম্ভবভাবে। হঠাৎ হাত পা অসহায় লাগছে। এতক্ষণ ভয় লাগেনি, কিন্তু এখন মনে হচ্ছে দম গলার কাছে এসে আটকে গেছে, গলার কাটা বিঁধে গেছে। এখন যদি দীপ তাকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারে, বাবা! কিন্তু লোকটার কোনো নড়চড় নেই কেন? রোবট হয়ে গেছে নাকি? বড় ভাইকে ছাপিয়ে তরুর বাবা বললেন, দীপের বিয়ের বয়স হয়ে গেছে। তোমার কতটুকু বয়স? তরু জবাব দিতে পারে না। পেছনে মূর্তি বনে দাঁড়িয়ে দীপ। বাকিরা সবাই রাজি বলেই কেউ আর কথা বলো না। কতক্ষণ পর তামজিদ শেখ বললেন, তাজদিম, মায়া, তোমাদের দুজনে কি বিয়েতে রাজি নাও? উপস্থিত সবাই হক চকায়। তরুর মুখ উজ্জ্বল হয়ে উঠে উনি তাদের উত্তর শোনার আশায় রইলেন না। দীপকে প্রশ্ন করলেন, তুমি তরুকে বিয়ে করতে চাও না দীপ? দীপ তরুর দিকে তাকালো। তরু নিজেও মাথা ঘুরিয়ে ভয়ে ভয়ে তাকায়। গলা থেকে ঠোঁট পর্যন্ত পানির তৃষ্ণায় ফেটে চৌচির। লোকটার চোখ লাল হয়ে উঠেছে ইতোমধ্যেই। কপালের অগোছালো চুলে সেই ভয়ানক চোখ দৃশ্যমান হয় না, কেবল তরু দেখতে পায়। দুজনের চোখাচোখি বিদ্যমান অবস্থায় দীপ দাঁতে দাঁত খিঁচল। সবে গিয়ে সদর্পে সেটুকু কণ্ঠে জাহির করল কঠোর স্বরে, লাজ লজ্জা ধুয়ে খেয়ে ফেলেছে। ওকে ধমকাবে না, নিশ্চয় আস্কারা দিয়েছো। যা জিজ্ঞাসা করছো সেটা উত্তর দাও। তরু ভয়ে ভয়ে তাকিয়েই রইল। দীপ বাবার দিকে তাকিয়ে বলে দিল স্পষ্ট করে, বিয়ে করার চেয়ে এত শখ, আজকে ব্যবস্থা করো। তরু হাফ ছেড়ে বাঁচল। এদিক ওদিক তাকিয়ে লজ্জা পেয়ে সোজা উপরে উঠে গেল। দীপ নিজেও উঠে গেল। তাদের যাওয়ার পথে কতগুলো খুশি হওয়া চোখ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারা একসাথে উপরে যেতে নিচের সবাই চিন্তিত হয়ে পড়ল। তামজিদ শেখ বললেন, আজকে বিয়ে কিভাবে সম্ভব? ছেলে পাগল হয়েছে? মায়া বেগম ভাসুরকে মিনমিন করে জানালেন, ছেলে মেয়ে দুটো পাগল হয়েছে বলে আপনিও পাগল হচ্ছেন ভাইজান। আজকে বলেছে বলে আজকেই? উনি একরোখা মেজাজে জবাব দিলেন। হ্যাঁ। পরপর বাড়ির সবাইকে যার যার কাজ বুঝিয়ে দিলেন। আমি আর তাজদীপ বাজার আনতে যাচ্ছি। তায়েব যাও কাজে আনতে, আর কয়েকজন মুরব্বি আনতে। আর সে নীলিমা আর তাসিফ শপিংয়ে যাও। আর বাকি তোমরা দুজন রান্নাবান্না আয়োজন করো। কাউকে আসতে হবে না এখানে। শুধু একটা দ্বীপের বন্ধু আছে না সাহিব, ওকে বলবো। তাইব শেখ জানালেন, তরুরও একটা বান্ধবী আছে, মেয়েটা বেশ মিশুকে, সে আসুক। বলেই যে যার কাজে লাগলো। তামজিদ শেখ রুমে প্রবেশ করতেই পেছন পেছন জাহানারা বেগমও আসলেন। উনি ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, আপনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন? হঠাৎ তরু বলল আর রাজি হয়ে গেলেন যে? উনি স্ত্রীকে বোঝালেন, তরু এই বাড়ির একমাত্র মেয়ে, ওকে নিয়ে কম দুশ্চিন্তা ছিল আমার। যদি কোনো ভালো ছেলে না পেতাম তার চেয়ে ঘরের মেয়ে ঘরেই তো থাকতো। তুমি খুশি নাও আসিনের আম্মু? জাহানারা বললেন, খুশি হব না কেন? আমাদের তরু কত লক্ষ্মী একটা মেয়ে। তোমার মেয়ের কাণ্ড দেখছো মায়া? আমাকে একদম দোষ দেবেন না। তরুর বাবা চিন্তিত হয়ে উঠেছিলেন প্রথমে, তবে এখন কিছুটা স্বস্তি লাগছে। উনি মায়াকে বললেন, ভালোই হলো, বলো মেয়েটা আমার চোখের সামনেই থাকবে। মায়া বেগম মনে মনে খুশি হলেও মুখ ঝামটে নিলেন। 6 মাসের জন্য যাচ্ছে আপনার মেয়ে। কি এক পাগল মেয়ে পেটে রাখলাম, বড় হলো না। বলতে বলতে তিনি বের হয়ে গেলেন। নাদিম এসে যখন শুনল তার খুশি যেন ধরছে না। ওদিকে দ্বীপের আর তরুর খবর কেউ নেয়ার প্রয়োজন বোধ করল না। দুপুর 3টা থেকে দৌড়ঝাঁপ শেষ করে 4 ঘন্টা সময়ে মার্কেট আর রান্নাবান্না শেষ হয়ে 7টা বাজল। কাজী সাহেব আসবেন 9টায়। তরু আর দ্বীপের নানা বাড়ির কাউকেই আর তাড়াহুড়োয় জানানো হলো না। 7:30টায় নাফিজা আর সাইফ আসলো কেবল। আরিশা যেহেতু ক্লান্ত আর দোয়েলকে দেখবে, তাই নাফিজার উপর তরুকে সাজানোর দায়িত্ব পড়ল। সে হাসি খুশি চলল নিজের কাজ করতে। ঘরে এসে চিন্তিত মুখে নখ কামড়াতে থাকা তরুর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে তরু? তরু মুখ তুলল। এসেছেন আপু? আমার এত টেনশন হচ্ছে না, কি বলবো। উফ। নাফিজা তরুর পাশে বসলো। চিন্তা কিসের? আরে লম্বা কাহিনী। দীপ ভাই নিশ্চয়ই চটেছে আমার ওপর। থুর, তখন যে লজ্জা লজ্জা কোথায় ছিল। এইভাবেই বলেছি ধ্যার। আমিও প্রথম আশ্চর্য হয়েছিলাম, হঠাৎ কিসের বিয়ে? তোমার ভাবি পরে সব বলল। বাহ তরু, দারুণ দিয়েছো। ঠিকই আছে, ভালোবাসাকে এভাবেই নিজের করে নিতে হয়। তরু একটু আশ্বস্ত হয়ে জানতে চাই, ভাইয়া নিশ্চয় রাগ করবে না, তাই না? এমা, রাগ করবেন কেন? দীপ কি তোমাকে ভালোবাসেন না? তরু চুপ হয়ে গেল। এই উত্তর সে জানে না।
দীপ এখনও সেভাবে ভালোবাসার কথা বলেনি, যেই লোক জীবনে বলবেও না। নাফিজা ভাবলো হয়তো তরু লজ্জা পাচ্ছে, সে বলল, দেরি হয়ে যাচ্ছে, এসো তোমাকে রেডি করিয়ে দেই। ড্রয়িং রুমে মুখোমুখি সোফায় বসে তরুণীদি শেখ, ত্রিদীপ শেখ, বিবাহের পাত্রপাত্রী তারা। তরুর জন্য আরিশা একটা ঘন কালো জাম কালার জামদানি শাড়ি এনেছে। এই রঙের শাড়ি কেন আনলো কেবল সেই জানে, তবে রংটা তরুর শুভ্র শৈলে ঝিলমিল করছে এক প্রকার। শাড়ি গলিয়ে বের হয়ে আসা তার হাতগুলো আজকে একটু বেশি সাদা মনে হচ্ছে। হাতে স্বর্ণের বালা, কানে ঝুমকো, কপালে একটা টিকলি, ঘোমটার পেছনে মস্ত বড় একটা খোপা, সামনে ছোট ছোট কয়েকটা চুল কপালের পাশ বেয়ে পড়েছে। মেয়ের মুখ দেখে প্রত্যেকটা মানুষ মাশাআল্লাহ বসে। আরিশা এসে থুতনি উঁচিয়ে ধরল তার। আমার দেবরের শুভ বধূ, সাদা পরি, মাশাল্লাহ। তরু লজ্জা পেয়ে চোখ নামায়, আর চোখে একবার তাকায় সামনে সাদা পাঞ্জাবি পরে বড় বেশি শটান হয়ে বসে থাকা দীপের দিকে। অথচ সে মানবের ভ্রুক্ষেপ নেই। এক মনে ফোনের স্ক্রিনে তাকিয়ে টুকটাক আবার সাইফের সঙ্গে কথা বলছে হঠাৎ হঠাৎ, ভুলেও এদিকে তাকাচ্ছে না। তরু বিভ্রমে ভোগে খানিক। কি থেকে হঠাৎ কি হয়ে গেল? গতকাল পরীক্ষা দেওয়ার সময়ও তার এমন চিন্তাভাবনা আসেনি। গত 7 ঘন্টার নার্ভাসনেসে সে কয়বার যে অযথাই ওয়াশরুমে ছুটেছে সে নিজেই জানে না। তার মাথায় জীবনেও আজকের বিয়ে হয়ে যাবে এমনটা আসেনি। এই আগলা মাতব্বরি তো দীপ করেছে, অবশ্য না করেও উপায় নেই। তার কথা তো এমনই বোঝা গেছে। দীপ আগামীকাল চলে যাবে, এর মধ্যে সে বলল সাথে যাবে। এখানে আছেই তো শুধু আজকের দিন। দীপের কোনো দোষ নেই, সব দোষ তরুর। সে জানে যতক্ষণ লোকটা থম মেরে দাঁড়িয়েছিল ততক্ষণ সিদ্ধান্ত নিয়েছে। ভাবনা চিন্তা ছাড়া সিদ্ধান্ত নেয়ার ছেলে দীপ নয়। তার কানে আসলো বৃদ্ধ কাজী সাহেবের আদেশখানা। তরু প্রথমবারের মতো কেঁপে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা আরিশার হাতটা শক্ত করে চেপে ধরে ধরা গলায় 3 বার উচ্চারণ করল, কবুল কবুল কবুল। তারপর সমস্বরে আলহামদুলিল্লাহ বলার ফাঁকে দীপের বলা আলহামদুলিল্লাহ তরুর কানে আলাদাভাবে বেজে উঠল। সে আবেগে ভেসে সব উপেক্ষা করে সরাসরি দীপের দৃষ্টিতে দৃষ্টি ফেলল। সে সময় দীপ নিজেও তাকায়। প্রথমবারের মতো হালাল দৃষ্টি বিনিময় হয় তাদের। একপাক্ষিক প্রণয়ের পরিণতি হিসেবে এক লহমায় শীতল হাওয়া দুজনকে ছুঁয়ে দিল আলতো করে। আশেপাশে সব কিছু ঝাপসা হয়ে উঠল। তরুর দৃষ্টি এলোমেলো হয়। অজানা কারণে নিজের সাথে বিবাহিত বিশেষণ জুড়ে যাওয়ার তার চোখে অশ্রু হানা দেয়। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছে, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়ে দীপের চোখে তাকিয়েই তার কপল ছুঁয়ে 2 ফোঁটা অশ্রু ঝরল। সে 2 হাত মুষ্টিবদ্ধ করে মনে মনে ওয়াদা করে, তোমাকে আমি অনেক ভালোবাসবো দীপ ভাই, অনেক। যেখানে পুরুষের সীমাহীন যত্ন আর ভালোবাসা থাকার কথা, সেখানে আমার অপরিমের ভালোবাসার বৃষ্টিতে তোমাকে সিক্ত করব আমি। নারীর মারাত্মক প্রেমের সাথে সাক্ষাৎ করাবো তোমাকে। আজ তোমাকে নিজের অর্ধাঙ্গ হিসেবে কবুল করলাম আমি। এ বদন কভু ছিন্ন না হোক। সে প্রশ্ন আসলেও আমি তরুণীদের মৃত্যু হোক। তার চোখের জল দেখে দীপের জ্বলন্ত মস্তিষ্ক ঠান্ডা হয়। সে শীতল চোখ নিচে নামিয়ে নেয়। শাড়ির ফাঁকে তরুর 2 পায়ে নিজের নুপুর জোড়া দেখে ভ্রু কুঁচকায়। দুপুরেও অন্যগুলো দেখেছে। মানসিক প্রশান্তির ফাঁকে সে আবারও তাকায় তরুর সুশ্রী চেহারায়। ততক্ষণে তরু চোখ নামিয়েছে। দীপ শ্বাস ছেড়ে উঠে পড়ে। অতপর গটগট পায়ে সাইফকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। তার মুগ্ধ দৃষ্টি জোড়া তরু দেখল না। সে কেবল দেখেছে একজোড়া ক্ষুদ্র লাল চোখ। তার ভয় কমল না। চলো আজকেও দিয়ে আসি। নো নিড, আব্বু আসবে। সাইফ হাত দিয়ে মাথার পেছনে চুলকে বলে, তুমি কখনো শাড়ি পরনি? নাফিজা তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনার পছন্দ? পছন্দ হলে পরবে? চেষ্টা করতাম। সাইফ এসে বলে, সেই চেষ্টা আপাতত তোলা থাক, অন্যদিন। কোনোদিন? মানুষ বেশি প্রশ্ন ভালো না। মেয়েটা মুখ ভেঙচি দিয়ে বলে, ছোট কোথায়? নিজে থেকে জুনিয়র মেয়েটার বিয়ে খেলাম, এত লজ্জা কোথায় রাখবো? সাইফ এগিয়ে আসে আর একটু। আমার পকেট আছে। নাফিজা তৎক্ষণাৎ বলল, লাগবে না বলে সে চলে গেল। সাইফ নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। হেঁটে যাওয়া নাফিজার দেহটাকে মুগ্ধ দৃষ্টিতে দেখে বিড়বিড় করল, লজ্জাগুলো পকেটে রাখতে হবে না, আমার পুরো বুকটা তো আছে। মেয়ে, তুমি আমার হাসির কারণ। একবার হৃদয় ভেঙে যে কষ্ট পেয়েছি তা তোমার কাছে এলেই ভুলে যাই আমি। এই ঋণ পরিশোধ করার সাধ্য বান্দার নেই। নামে তাই শেষবারের মতো সাইফের জান করবা।
বেশ অনেকক্ষণ হলো তরু বসে আছে, তাও আবার দ্বীপের ঘরে। নীলিমা নাফিজা বসিয়ে দিয়ে গেছে। অবশ্য সত্যি কথা বলতে এমন দিনের কল্পনা তরু এখন পর্যন্ত করেনি। তার মাথায় এতদিন পর্যন্ত একবারও দ্বীপের সাথে এক ঘরে এক বিছানায় থাকতে যাওয়ার স্বপ্ন আসেনি। সে বিষয়টা এত তাড়াতাড়ি ভাবেইনি। যেখানে মাথায় দু হাত ঘোমটা টেনে খাটের মধ্যমণিতে বসে থাকার কথা, সেখানে তরু চেয়ারে বসা, একটু পরপর বিছানায় পা দুলিয়ে বসে হাঁটছে, ওয়াশরুমে যাচ্ছে, আয়না দেখছে। মূলত ভয় হচ্ছে তার। ধমক খেতে কি কারো ভালো লাগে? এই একটা বিষয়কে তরুর এতটা খারাপ লাগে, শুধু শুধু ধমক। এখন তো দেখলো দ্বীপের রাগী মুখটা, বদলোক একটা, নিশ্চয়ই ঘরে এসে তরুর গোষ্ঠী উদ্ধার করবে। সে অস্থির কদমে গিয়ে আবারও খাটে বসলো। সেই মুহূর্তে দরজা খোলার মৃদু শব্দে তার আপাত মস্তক কেঁপে উঠল। দ্বীপ ঢুকছে। তরু দুটো শুকনো ঢোক গিলে এগিয়ে গেল। দ্বীপকে কিছু বোঝার সুযোগ না দিয়ে ঝুঁকে সালাম করল। দ্বীপ পা পিছিয়ে নিতে গিয়েও নিল না, কঠিন মুখে দাঁড়িয়ে রইল। তরু চটপট আবার গিয়ে বিছানায় বসলো, পাগুলোও তুলে নিল। বারবার জিভ দ্বারা ঠোঁট ভিজাচ্ছে সে। দ্বীপ ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসলো। চোখ বন্ধ করতেই তরু চোখ মুখ চেপে বলে উঠল, তো তুমি সোফায় ঘুমাও আর আমি বিছানায়। দ্বীপ রেগে গেল, চোখে মুখে আগুন ফুটে উঠল তার। জিজ্ঞেস করলো চড়া গলায়, এই তোর আক্কেল জ্ঞান নেই? তরু মিনমিন করে, কি করেছে? কি করেছিস মানে? ছোট বাচ্চা তুই? তোকে যখন বিয়ের কথা বলছিলাম তখন তোর কি মনে হয় পরিবারকে বিয়ের কথা বলার মতো সাহস আমার নেই? আমি কাপুরুষ? হ্যাঁ, যেভাবে সবার সামনে বলেছিলি মনে হচ্ছিল বোবা আর অসহায় আমি। তোর লাজ লজ্জা কোথায় গেল? উত্তর দে, কথা বল। উচ্চ শব্দের ধমকে তরু সত্যি ভয় পেল। বুঝলো লোকটা রেগে আছে। আবার রাগানোর দরকার নেই, সময় গেলে সব ঠিক হয়ে যাবে। সে শুধু মুখটাকে অসহায় বানিয়ে জিজ্ঞেস করলো, টুটুকরি করছো কেন? দ্বীপ সব ভুলে আশ্চর্য হয়ে উঠল। তো কি করব? আবারও সে নিজেই বলল, আম্মুরা সবাই তো দেখে আব্বুদেরকে আপনি বলে, তুইও বল। আমি তখন তোমার বউ। আশ্চর্য, তো আমি কি তোর দাদা শ্বশুর হই? তোর লজ্জায় পড়ে। থাক, যাচ্ছে তাই থাকুক। দীপ ভাই, আর ধমক দিও না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আরিশা তাসিনকে চোখ কুঁচকে জিজ্ঞেস করলো, দুটোই এমন ঝগড়া করছে কেন? এটা রোম্যান্স করবে কখন? হেই, এদের ভালোবাসা। তাসিন ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল, বলল শ্বাস ছেড়ে, তোমার খেয়ে দেয়ে কাজ নেই, এখানে দাঁড়িয়ে আছো ওদের কথোপকথন শুনবে বলে? ওরা রোমান্স না করুক, চলো আমরা করি। আরিশা লজ্জা পেয়ে হেসে বলল, অসভ্য। কিসের অসভ্য? ওদের মতো বাড়ির মেয়ে বাড়িতেই রাখতে হবে। দোয়েল তো নিজেই বড়। চলো একটা বেবি নেই। ছেলে হলে দ্বীপের মেয়েকে পুত্রবধূ বানিয়ে বাড়িতেই রেখে দেব। আরিশা হাত ছাড়িয়ে নিল রাগ দেখিয়ে। দূর, খালি অযথা আলাপ। মেয়েটার মাত্র 3 বছর, পাগল কোথাকার। বাই দ্য ওয়ে, তুই এই রুমে কেন? সবাই দিয়ে গেল। ঘরের বউ ঘরে থাকবে না তো কোথায় থাকবে? আমি বলেছি তো তুমি সোফায় আর আমি বিছানায় ঘুমাবো। দীপ শান্ত গলায় উত্তর ছুঁল, নিজের ঘরে গিয়ে লাগেজ গুছিয়ে রাখ। আজকে আমি সত্যিই টায়ার্ড। উল্টা বলে কিছু হওয়ার সম্ভাবনা নেই, নিশ্চিন্ত থাক। রাগ তুললে যেটা ভয় পাচ্ছিস সেটা হয়েও যেতে পারে। নো মোর ওয়ার্ডস। তরুর দুই গাল লজ্জায় লাল টুকটুকে হয়ে উঠল। সে ঠোঁট কামড়ে ধরল, শুয়ে পড়ল ধস করে। মুখ ফুটে বলল আস্তে করে, কি বজ্জাত লোক রে বাবা। লাগেজ সকালে না হয় গুছাবো নে, তুমি না ক্লান্ত, শুয়ে পড়ো। দীপ উঠে যেতে যেতে বলল, নিজের চিন্তা কর। তরু সে কথা শুনে দাঁত কিরমির করল। সে খুদো, এই লোকের সাথে আমার সংসার হবে কিভাবে? বলে সে চোখ বুঝল। অল্প সময়ের ব্যবধানে হারালো ঘুমের রাজ্যে। দীপ রুমে ভুলল আরও 20 মিনিট পর। তরুকে এর আগে শাড়িতে কখনো দেখেনি সে। শাড়ির কালারটা তরুর শরীরে এত মানিয়েছে। বদ্ধ চোখের উপরে কালো সরু রেখার অস্তিত্ব, ঠোঁটজোড়া গোলাপি বাতির আলোয় মুখটা কেমন হলদেটে দেখাচ্ছে খানিক। দীপ নিজের বয়স তরুর বয়স মনে করে চোখ সরায়। তার কাছে তরু কেবলই বাচ্চা মাত্র, তাকে মানুষ করতে হবে এটাকে। দীপের জীবনে তো এমনিতেই ঝামেলার শেষ নেই। সে সারাটা জীবন তরুকে সহ্য করবে কিভাবে? আজ থেকে ধৈর্যের পরীক্ষা শুরু হলো তার। সে অপর পাশে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে তরুকে নিজের বাহু ধরে আনতে চাইলেও আনল না। কি মনে করে যেন একটা বালিশ রাখলো দুজনের মধ্যে। এক হাত গালের নিচে দিয়ে কেবল চেয়েই থাকলো। নিস্তব্ধতায় মরে গেল আশপাশ। নীলচে আলোর বিশাল রুমটা যেন ছন্দ সাজায়। এবার জীবনে বসন্ত ধরা দিক, জমিয়ে রাখা অনুভূতিগুলো মুক্তি পাক, কাটুক জীবনের সকল নিঃসঙ্গতা। একটা জনম,
তরুণীধি কেবল তার দ্বীপেরই থাক। তাদের ছন্দ বৃথা না যাক, এই তো জীবন, এই তো জনম।